হচ্ছে মোহাম্মদ হৃদয়। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। আমি আমার পরিবারের ব্যাপারে আপনাদেরকে একটুখানি ধারণা দিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার দাদা আছে এবং আমার দাদি আছে। শুধু তাই না, আমাদের পরিবারে আরও আছে আমি সহ আমার 2টা ছোট বোন, একটা বড় ভাই। আমাদের পরিবারটা অন্য পরিবার গুলোর চেয়েও একটু সুখী পরিবার। আমার আব্বা মূলত একজন সিএনজি ড্রাইভার। তো যাই হোক, সিএনজি চালিয়ে আমার আব্বা মোটামুটি ভালো টাকায় আর্ন করে। কারণ সিএনজিটা আমার আব্বা বিদেশে ছিল আগে, আব্বা মালয়েশিয়াতে ছিল। মালয়েশিয়া থেকে যা টাকা ইনকাম করেছে সেটা দিয়ে বাড়িতে এসে একটা ঘর বানিয়েছে, আর বাকি টাকাগুলো দিয়ে একটা সিএনজি কিনেছে। তো এই সিএনজিটা চালিয়ে মোটামুটি আমাদের সংসারটা ভালোই চলতেছিল। তো আমি আমার গল্পটা আমার হচ্ছে কলেজ জীবন থেকে শুরু করি। আমি ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে। 2012 সালের মানুষগুলো একটা ব্যাপার হয়তো জানবেন, 2012 সাল বা 13 সাল ওই সময়গুলোতে মাঝে মাঝে টাকার মধ্যে অনেক নাম্বার দেওয়া থাকতো। তো আমি একদিন হচ্ছে আমার বন্ধুদের হচ্ছে পিকনিক করব, মানে কলেজ হচ্ছে পিকনিক করব। তো পিকনিকে সবার কাছ থেকে চাঁদা উঠাইতে আসি। তো এই সময় একটা মানে সবার কাছ থেকে হচ্ছে আমি ওই সময় 50 টাকা করে নিচ্ছিলাম, আমরা পিকনিক করব। তো সবার কাছ থেকে চাঁদা নিচ্ছিলাম। বাট একটা সময় আমাদের হচ্ছে কলেজের একটা মেয়ে টাকা দিল। বাট ওর 50 টাকা নোটটা মোটামুটি একটু পুরনো ছিল, মানে অনেক নতুন ছিল না। তাই আমি বললাম যে পুরনো টাকাটা চলবে না। ও বলে চলবে, তুই নিয়ে আসা। তো টাকাটা নেওয়ার পরে আমি টাকাটার গায়ে দেখলাম যে লেখা ছিল কল দিলে ঘুষি দিব। এরকম করে বাংলায় লেখা ছিল যে কল দিলে ঘুষি দিব, আর নিচে নাম্বারটা দেওয়া ছিল। নাম্বারটা পাওয়ার পর আমি একটু তাজ্জব হয়ে গেলাম। মানে টাকাটা আমি হচ্ছে আমার পকেট থেকে অন্য টাকা দিয়ে আমি ফিল আপ করে এই টাকাটা আমি আমার পকেটে রেখে দিয়েছি, যে ব্যাপারটাকে আমি একটু দেখবো। মানে আমার আসলে এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কৌতূহল, অনেক কৌতূহল আমার মাঝে কাজ করে এইসব ব্যাপার। তো যাই হোক, এরপরে আমি কি করলাম যে আমি রাতের বেলা হচ্ছে নাম্বারটা ডায়াল করলাম। ডায়াল করে প্রথমে কল দিলাম, কেউ রিসিভ করলো না। দ্বিতীয়বার কল দিলাম, তাও হচ্ছে কেউ রিসিভ করলো না। অ্যান্ড আমি যখন তৃতীয়বার কল দিলাম তখন একটা মেয়ে কলটা রিসিভ করলো। তো রিসিভ করার পরে আমি ফোনটা রিসিভ করে আমাকে হুড়দুম গালাগালি করতেছে, মানে একদম যত নোংরা ভাষায় গালাগালি করা যায় ততভাবে গালাগালি করতেছে। তো আমি হচ্ছে উনি প্রায় 1 মিনিটের মতো আমাকে গালাগালি করে। তো এরপরে উনি একটু শান্ত হওয়ার পর আমি বললাম যে আমি কিন্তু মানে আপনার কি গালাগালি করা শেষ হয়েছে না আরও করবেন? যদি আরও করেন তাহলে প্লিজ করে যান, আমি শুনে চাই। কিন্তু আমি যখন কথা বলবো তখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, গালাগালি করবেন না। তো আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি বলতে চান। আমি বললাম যে টাকার গায়ে লেখা ছিল যদি কল দেয় তাহলে ঘুষি দেবে। তো আপনি তো আমাকে একটা ঘুষি দেবেন, ঘুষি দেওয়ার কথা ছিল, গালি দেওয়ার কথা তো ছিল না, তাহলে গালি কেন দিলেন? তো এটা একটা মুচকি হাসি দিয়ে বলতেছে যে আমার শুধু এইটা না, আমার বিভিন্ন টাকার মধ্যে আমার নাম্বার দেওয়া, এবং এক একজন এক একভাবে আমাকে ফোন করে বিরক্ত করতেছে। আমি বললাম আচ্ছা কি ব্যাপার, আমাকে একটু বলেন তো কি আপনার নাম্বারটা দিয়েছে। তখন আমাকে বলে যে আমাদের মহল্লার একটা ছেলে আমাকে ভীষণভাবে বিরক্ত করতো। আমার সাথে প্রেম করার জন্য সে অফার করেছিল, বাট আমি রাজি হই নাই। দেখে সে রাগ করে তার কাছে যত টাকা আছে সব টাকার ভিতরে সে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন কথা দিয়ে, বিভিন্ন খারাপ কিছু দিয়ে ও হচ্ছে ওরকম করে আমার নাম্বারটা দিয়ে দেয়। তো এভাবে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। ভাইয়া বিশ্বাস করেন আমি সত্যি অনেক বেশি বিরক্ত। তো আমি তার বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আপনি বিরক্ত, আমি আপনাকে আর বিরক্ত করতে চাই না, আমি আপনাকে এমনিই কল দিয়েছি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আপনার নাম্বারটা এইভাবে, তো আপনি নাম্বারটা চেঞ্জ করে ফেলেন। তো উনি বলতেছে যে আসলে আমি একটা জব করি আর তাছাড়া হচ্ছে আমার পড়াশোনা করি, তো সব কিছু মিলিয়ে আসলে আমি নাম্বারটা চেঞ্জ করতে পারবো না, কারণ এই নাম্বারটা আমার অফিসে রিলেটিভ, আত্মীয় স্বজন সবাই আমার এই নাম্বারটা জানে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে আননোন নাম্বারগুলো রিসিভ করবে না। পরে বলে তাই তো রিসিভ করিনি, আপনি 3বার কল দেওয়ার পর তো রিসিভ করেছি তাই না? তো আমি আসলে বুঝতে পারছি যে ব্যাপারটা ট্রু ছিল। তাই আমাকে বললাম যে আচ্ছা যাই হোক, আপনার নাম কি? তো বলেছে ওনার নাম হচ্ছে নদী। আচ্ছা, তো আমি বললাম যে নদী আপনি কোথায় থাকেন, এটাই তো জিজ্ঞেস করা হয়নি। তো বলেছে আমি ঢাকাতে থাকি। ঢাকা কোথায় থাকেন? ঢাকা ধানমন্ডিতে থাকে। তো ধানমন্ডিতে থাকে মানে ও মোটামুটি একটু বড় লোক মানুষ। আমার কাছে মনে হয় আর কি যে ধানমন্ডি, তারপর হচ্ছে ঢাকা শহরের মোটামুটি একটু সুনন্দন এলাকা। তো যাই হোক, আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলে আমার খুব ভালো লাগলো। আমি বললাম যে আমি আপনাকে আর বিরক্ত করবো না, ফোনটা রেখে দিই। এটা বলে আমি লাইটে কেটে দিলাম। অ্যান্ড পরের দিন রাতের বেলায় সেম সময় সে আমাকে আবারও কল দেয়। কল দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করি। তো রিসিভ করার পর আমি বললাম আমি তো আপনাকে বিরক্ত করতেছি না, আপনি যে কল দিলেন। পরে আমাকে জিজ্ঞেস করতেছে তাহলে কি আমি আপনাকে বিরক্ত করছি? আমি বলি না, বিরক্ত করছেন না। তো বলে যে ভাইয়া দেখেন, আমি না আমার নাম্বারটা মানে যে টাকার মধ্যে দিয়েছে শয়তানটাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। আমি বললাম যে কেন ধন্যবাদ দিতে চান? পরে বলে যে টাকার মধ্যে নাম্বার দিয়েছে বলে আমি আপনার মতো একটা ভালো মানুষ পাইছি। আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম যে আমার মতো ভালো মানুষ আমি জিজ্ঞেস করলাম যে কোন দিক থেকে আপনাকে আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে। তো আমাকে বলতেছে দেখেন, এতদিন পর্যন্ত যারাই আমাকে ফোন করেছে, যতজনই ফোন করেছে, বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন খারাপ কথা বলেছে এবং আমি বাধ্য হয়ে তাদের নাম্বারগুলো ব্লক দিয়েছি, কিন্তু আপনিই কেবল একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে কোনো খারাপ কথা বলেন নাই, অনেক ভালো করে অনেক মিষ্টি করে আমাকে বুঝিয়েছেন। তো তারপরে আপনি আমাকে একটা কল দেন, আমাকে বিরক্ত করেন নাই। ব্যাপারটা আমার কাছে না সত্যি অনেক বেশি ভালো লেগেছে।
আমি ওনাকে বললাম যে ঠিক আছে, তো ভালো লেগেছে, এখন আমি আপনার জন্য কি করতে পারি বলেন। তো বলে না না, কিছু করতে হবে না, আপনি অনেক ভালো মানুষ, আর টাকাতে নাম্বার দেওয়ার কারণে আমি আপনার মতো একটা ভালো মানুষকে পাইছি। আচ্ছা ভাই, আমি যদি আপনার সাথে মাঝে মাঝে একটু কথা বলি আপনি কি রাগ করবেন? আমি বলি না না, আমি রাগ করবো না, আপনি ফোন দিলে আমি কেন রাগ করবো, ঠিক আছে আপনি কল দিতে পারেন। এভাবে যাওয়ার পর থেকে তার সাথে আমার দিনের বেলায় রাতের বেলায় প্রতিদিন একটু মোটামুটি করে কথা হচ্ছে। কথা বলতে বলতে কখন যে একটু ভালো লাগা ভালোবাসা কাজ করে যায় আমি বুঝতে পারি না। তার সাথে আমার একটা মধুর সম্পর্ক হয়ে যায়। একটা দিন তার সাথে কথা না বললে আমি দিশেহারা হয়ে যাই। প্রতিদিন তার সাথে কোনো না কোনোভাবে আমার 2-1 মিনিট কথা বলা হয়ই হচ্ছে। এভাবে যেতে যেতে প্রায় 4 মাসের মতো কেটে যায়। 4 মাস পরে একদিন সে আমাকে বলতেছে, আচ্ছা আমাদের সাথে আমার মাঝে তখন কিন্তু তার সাথে ওরকম প্রেম বা ভালোবাসা, আমি তাকে ওরকমভাবে কখনো প্রেমের প্রস্তাব করি নাই, বা সেও আমাকে ভালোবাসা ওরকম কোনো প্রস্তাব করে নাই। কিন্তু আমরা দুজন দুজনের মাঝে প্রেম ভালোবাসার কথা চলতেছে। আমার একটা টার্গেট যে আমি যেদিন তাকে দেখবো সেদিন তাকে প্রেমের প্রস্তাব করবো। এর আগ থেকে আমি তার সাথে খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকবো। কিন্তু ফ্রেন্ডদের মাঝে আমাদের মাঝে মাঝে মানে এত ডিপে আমরা চলে যাই, এটা আসলে বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু বোঝা যায়, কিন্তু মুখে আমরা তা কখনোই প্রকাশ করি না। যাই হোক, এভাবে 4 মাস পরে একদিন সে আমাকে বলতেছে যে ভাইয়া আমি আপনার সাথে মানে সরি আমাকে নাম ধরে বলতেছিল হৃদয়, আমার নাম ছিল হৃদয়। তো বলতেছে যে হৃদয় আমি আপনার সাথে একটু দেখা করবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখা করাই যায়। তো আমি বললাম যে আমি তো আসলে আমাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, এখন আপনি তো ঢাকাতে থাকেন, আমি কি ঢাকাতে আসবো? তো বলে আজকে এতটা মাস ধরে আপনার সাথে কথা বলতেছি, মানে আমাকে আসলে ওই সময় তুমি করে সম্বোধন করে, যে এতটা মাস তোমার সাথে কথা বলতেছি কখনো বুঝতে পারিনি যে তুমি এতটা নম্র ভদ্র একটা ছেলে। মানে এটা কেমন কথা বললা যে আমি কুমিল্লা গিয়ে তোমার সাথে দেখা করো, আমি একটা মেয়ে মানুষ, আমার পরিবারের মানুষজন আছে না, তুমি ঢাকাতে আসো। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ঢাকাতে আসবো। তো যাই হোক, এইভাবে কথাবার্তা বলার পরে সে আমাকে বলে যে শুক্রবারে সকালবেলা আসার জন্য। তো যেমন কথা তেমন কাজ, শুক্রবার সকালবেলা আমি ঘুম থেকে উঠে একেবারে ভালোভাবে মানে একেবারে প্রিপারেশন নিয়েছি। বন্ধু আমার একটা সত্যি কথা বলে রেখে, আমার কাছে আসলে তো ভালো কাপড় চোপড় নেই, অনেক স্মার্ট কাপড় চোপড়। আমি জানি যে উনি অনেক বড় লোকের মেয়ে, নদী অনেক বড় লোকের মেয়ে, তো যার জন্য আমাকে একটু ভালো কাপড় চোপড় পরে যেতে হবে। এই জন্য আমি আমার মোটামুটি কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু ভালো ভালো কাপড় চোপড় ওদের কাছ থেকে নেই। অ্যান্ড কাপড় চোপড় নেওয়ার পরে আমি নদীর সাথে দেখা করতে যাই। আমি ঢাকা ধানমন্ডি আটে যাই। ধানমন্ডি আটে শর্মা রেস্টুরেন্ট আছে, অনেকে হয়তো চিনেন। আর ঢাকা ধানমন্ডি আটে শর্মা রেস্টুরেন্টের সামনে আমি দাঁড়িয়ে থাকি। বাট সে আসে, একটা রিক্সা নিয়ে আসে। ডিয়ার ভিউয়ার্স, তার চুলগুলো ছাড়া ছিল, মানে এত অদ্ভুত সুন্দর লাগতেছিল, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। মুখমণ্ডলটা অনেক বড় ছিল, মুখের মধ্যে যথেষ্ট মায়া ছিল। ড্রেসটা একটু অন্যরকম ছিল, বাট হয়তো শহরের মানুষজন এরকম ড্রেসে পরে। একটা গেঞ্জি ছিল আর একটা জিন্স প্যান্ট পরে আসছে, সব কিছু মিলিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগতেছে। আসলে সত্যিকার অর্থে মেয়েরা জিন্স প্যান্ট পরে তাদেরকে সত্যি অনেক সুন্দর লাগে। যাই হোক, এভাবে যখন আসছে আমার সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে আমাকে বললো যে আপনি হৃদয়? আমি বললাম হ্যাঁ আমি হৃদয়। তো বলতেছে যে উঠেন। তা আমি তার সাথে উঠলাম। ওঠার পরে সে আমাকে, আমি বললাম যে কোথায় যাবেন? পরে বলতেছে বাসায়। আমি বললাম বাসায় কেন? পরে বলতেছে না না না, এটা ভালো দেখে না, বাসা আব্বু আম্মা আছে, আম্মু আছে, সবাই আছে, আপনি বাসায় যাবেন, এটা ভালো হবে। আমি আমার আব্বু আম্মুকে আপনার কথা বলছি। তাই আমি বলি তাই নাকি, আপনার আব্বু আম্মুর কাছে আমার কথা বলেছেন? বলে হ্যাঁ যে বলেছি, সবাই আপনার সম্বন্ধে জানে, আপনি বাসা আসলে সবচেয়ে ভালো হয়, রেস্টুরেন্টে বসানো আমার কাছে ভালো মনে হয় না, আর আমাদের পরিবারের ব্যাপারগুলো ভালোভাবে দেখে না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো তার সাথে কথা বলতে বলতে আমি তার বাসায় যাই। বাট বাসায় যাওয়ার পরে একটা ব্যাপার বলে রাখি ডিয়ার ভিউয়ার্স, মানে এত বড় লোক ছিল, মানে ওনাদের বাসার সামনে অনেক গাড়ি রাখা। আমি ওকে বললাম যে আপনাদের মানে তোমাদের গাড়ি নেই? তো বলে যে হ্যাঁ গাড়ি আছে। আমি বললাম তো তোমাদের যদি গাড়ি থাকে তুমি এভাবে কেন আসছো? তো বলতেছে যে গাড়ি ছিল, আমি আসলে সবসময় গাড়ি নিয়ে বের হই না, গাড়ি নিয়ে বের হইলে মানুষজন হয়তো আমাকে অনেক বেশি অহংকারী মনে করে, আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না, এই জন্য আমি সবসময় রিক্সা কিংবা সিএনজি দিয়ে চলাফেরা করি। তো যাই হোক, এভাবে যাওয়ার পর আমি তার বাসায় গেলাম। বাসাটি একটু নিরিবিলি ছিল, তার ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তো ড্রয়িং রুমে বসার পরে সে আমাকে বললো যে কী খাবেন, মানে কী খাবা? তো আমি বললাম যে মানে তোমার যা ভালো লাগে তাই দাও। তো আমাকে বলতেছে আমি এখানে আপনাকে মানে তোমাকে আপনি করে সম্বোধন করবো, আর তুমি আমাকে আপনি করে সম্বোধন করবা, কারণ আমি আমার আব্বা আমাকে বলছিলাম যে আননোন একটা পার্সনের সাথে দেখা করতে আসছে, তো তারা যাতে ব্যাপারটা কিছু না মনে করতে পারে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। এভাবে কথা বলতে বলতে সে আমার জন্য একেবারে টেবিল ভর্তি হচ্ছে অনেক নাস্তা, ফ্রুট, অনেক কিছু নিয়ে আসলো। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমি মিথ্যে বলবো না যে আমি পেট ভরে খেয়েছি, অনেক খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পরে হঠাৎ করে একটা ভদ্রলোক রুমে ঢুকলো। তো ঢুকার পরে উনি যখন রুমে ঢুকছে আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম বলার পরে উনি কোনো কথা না বলে ভিতরে গেল। ভিতরে যাওয়ার পরে আমি আর মানে অনেকক্ষণ ধরে সে আর মানে আমার যে গার্লফ্রেন্ড ছিল নদী, আর উনি একই রুমের ভিতরে গেল, তারপর বেরিয়ে আর আসতেছে না। তখন আমার কাছে ব্যাপারটা একটু কেমন জানি খারাপ লাগতেছে। ও আমাকে বললো যে ওর বাবা মা, কিন্তু এই পর্যন্ত আমি আসলাম প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল, ওর বাবা মাকে দেখলাম না। ওরা দুজনে রুমে গেল, ওরও বের হচ্ছে না। তো যাই হোক, ও বের হয়েছে, একটু পরে
এরপরে হচ্ছে ও বের হয়েছে, সাথে হচ্ছে ওই ভদ্রলোকও বের হয়েছে। বের হওয়ার পর ওরা আসছে সোফাতে, আমি এক পাশে বসে আসছি, ওর অন্য পাশে বসছে। বসে আমাকে উনি জিজ্ঞেস করতেছে কি নাম আপনার? আমি বললাম যে হৃদয়। তো বললাম যে কোথায় থাকেন? আমি বললাম যে ওখানে থাকি, ঠিকানা বললাম। তো বলে যে আপনার পরিবারে কে কে আছে? আমি বললাম যে আমার 2টা বোন আছে, একটা বড় ভাই আছে, আমার আব্বা আছে। যে কথা বলার পরে একটা পর্যায়ে বাসায় কে জানি কলিং বেল টিপলো। কলিং বেল টিপার পরে দরজাটা খুললো। দরজাটা খোলার সাথে সাথে 8-10টা ইয়াং বয়সী ছেলে রুমে ঢুকলো। ঢোকার পরে আমি একটু অবাক হয়ে গেলাম। তো ঢোকার পরে সাথে সাথে আমার যে গার্লফ্রেন্ড ছিল নদী, সে সোফা থেকে উঠে ভিতরের রুমে চলে গেল। ভিতরের রুমে চলে গেল, আমি কিছু বুঝতেছি না। ছেলেগুলো আমার চারপাশে এসে বসার পরে আমি তাদের সাথে কথা বলতেছি। কথা বলার পর তারা আমার বলতেছে, মানে প্রথম যিনি ঢুকছিল ওই ভদ্রলোক আমাকে বলতেছে যে আপনার মোবাইল ফোনটা একটু দেন। তো আমি তার মোবাইল ফোনটা দিলাম। মোবাইল ফোনটা হাতে দেওয়ার পরে সে মোবাইল ফোনটা সুইচ অফ করে দিল। সুইচ যখন অফ করে দিল তখন আমি বুঝতে পারছি যে সামথিং রং, এখানে খারাপ কিছু করতে পারে। তখন আমি একটু মানে উচ্চস্বরে বলতেছি যে নদী 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 করে 2বার ডাক দিচ্ছি যে নদী মানে আপনি কোথায়? এটা যখন 2বার ডাক দিলাম, পিছন থেকে একটা ছেলে এসে ইচ্ছা মতো এলোপাথারিক ভাবে আমাকে থাপড়াইতে আছে, লাইতে আছে, মানে যত খুশি আমাকে মারতেছে। আমাকে প্রায় আধা ঘন্টার মতো এইভাবে মারে। এমন মারে যে আমার শরীর থেকে রক্ত বের করে ফেলে। তারপর আমাকে বলতেছে যে তোর এত বড় সাহস, তুই নদীর নাম ধরে ডাকস, সুর বাচ্চা, প্রেম চোদাইতে আসছিস না, মেয়েদেরকে বিরক্ত করিস, এভাবে খুব খারাপ ভাষা আমার সাথে গালাগালি করে। আমি তোকে বললাম যে দেখেন আপনারা ভুল বুঝতেছেন, ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমি তার সাথে ফ্রেন্ডলি কথা বলি। পরে একটা ছেলে বলতেছে ওইখান থেকে, যিনি প্রথমে ঢুকেছে উনি বলতেছে যে দেখো ভাই, তোমার সাথে আমরা ঝগড়াঝাটি করতে চাই না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যথেষ্ট জেন্টেল, তুমি তোমার পরিবারকে ফোন দিয়ে 20 লাখ টাকা নিয়ে আসো, তোমাকে ছেড়ে দিব। এটা শোনার পর আমার মাথায় আসমানটা ভেঙে পড়েছে। 20 লাখ টাকা তো দূরের কথা, আমার পরিবারের পক্ষে 20,000 টাকা দেওয়া সম্ভব না। আমি বলি যে এটা কোনোদিনও সম্ভব না, এটা আপনারা কি বলতেছেন, আপনারা কারা? তখন বলে যে আমরা কারা একটু পরে বুঝতে পারবি। এইটা বলে তারা যে যার কাছে রিভলভার, তারপর ছুরি, এই অস্ত্র নিয়ে ওরা মানে একেবারে আমাকে মেরে ফেলবে ওরকম একটা অবস্থা। আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে, ধরে বলতেছে যে তোর বাপের ফোন দে। আমাকে আমার মোবাইলটা দিলাম, আমি সিমটা অন করলাম। অন করার পরে আমি আবারে কল দিলাম। আবারে কল দিয়ে কান্নাকাটি করে বলতেছি যে আব্বা এভাবে আমার আটকাইছে, ওরা আমার মাইরে ফেলবে মনে হয়, আমি টাকা চাইতেছি না, বলতেছি যে তোমরা আমাকে মাফ করে দিও। তো এটা বলার পরে পাশের ছেলেগুলো বলতেছে এই বেটা, এই টাকার কথা বল। এটা বলতে বলতে কেউ আমাকে লাগতেছে, ঘুষি দিচ্ছে। তো আব্বা সেই শব্দগুলো শুনতে পাওয়ার পর আব্বা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমাকে বল। আমি বললাম যে আব্বা ওরা আমার মারতেছে, আমার কাছে 20 লাখ টাকা চাইতেছে, বলতেছে 20 লাখ টাকা দিলে আমাকে ছেড়ে দিবে। তো বলে তুই কোথায় গেছিস? তুই না বলি যে তুই ঢাকায় যাবি তোর কোন বন্ধুর সাথে দেখা করতে। আমি বলি আব্বা আমি তোমাকে পরে সবকিছু বলবো, আমি একটা ট্র্যাপে পড়ে গেছি। যাই হোক, এভাবে যাওয়ার পরে আমার মানে আমি এতটা বিপদে পড়ে যাই, ওই সময় আমি কী করবো আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমার আসলে কী করা উচিত। তো যাই হোক, ওই সময় আমার আব্বা কী করে, আমার মাকে ফোন দেয়। বাসায় এসে তারা আলোচনা করে আমার মামাকে ফোন দেয়। আমার মামার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি, আমাদের এখান থেকে একটু দূরে। তো মামার মোটামুটি অনেক টাকা পয়সা আছে, মামার দোকানপাট আছে, অনেক ব্যবসা বাণিজ্য আছে। তো মামা আমাকে কল দেয়, আমার নাম্বারে কল দেয়। তো আমি কলটা রিসিভ করার পর আমাকে বলতেছে যে আমি তোর মামা বলতেছি। তো আমি বললাম যে মামা আমার এমনি না আটকে রাখছে, আমার 20 লাখ টাকা লাগবে। তো ছেলেগুলোর কাছে দেয়, তারা ছেলেরা মামার সাথে কথা বলে তারা বলতেছে যে ভাই দেখেন ওরে মাইরা ফেলবো যদি 20 লাখ টাকা না দেন। তো মামা বলতেছে যে দেখেন 20 লাখ টাকা ওদের পরিবারের পক্ষে কাউকেই দেওয়া সম্ভব না। তো আপনি যদি মনে করেন যে আমি আপনাকে 10 লাখ টাকা দিতে পারি, যদি পারেন ওকে ছেড়ে দেন, আর যদি না ছেড়ে দেন তাইলে আপনি যদি খুশি ওকে মাইরে ফেলতে পারেন তাহলে মাইরে ফেলেন। এটা বলে মামা লাইনটা কেটে দেয়। যাই হোক, এভাবে ওরা আমাকে কোনো খাবার টাবার না দিয়ে আটকে রাখে। পরিবার থেকে আমি যাকেই কল দিই আমার কল আর কেউ রিসিভ করে না, মানে একমাত্র মামা আমার কল রিসিভ করে, এছাড়া অন্য কেউ রিসিভ করে না। তখন তারা কী করে, নাম্বারটা বন্ধ করে দেয়। নতুন নাম্বার থেকে আমার পরিবারদেরকে কল দেওয়া হয়, আমাকে মারা হয়, কিন্তু আমার আব্বা আমার কল রিসিভ করে না। তো মামাকে কল দিলে একমাত্র মামাই কলটা রিসিভ করে। তো যাই হোক, কল যখন রিসিভ করে মানে লাস্টে ওরা প্রায় সন্ধ্যার পরে আমার বলতেছে আচ্ছা ঠিক আছে তোর মামাদের আবার কল দেয়। তো আমি কল দিই, মামা কলটা রিসিভ করে। তখন নতুন একটা নাম্বার থেকে, ওদের নাম্বার থেকেই কল দেয়, আমার নাম্বার থেকে আর না। তো কল দেওয়ার পরে মামা কলটা রিসিভ করে, তখন মামার সাথে ওরা কথা বলে। ছেলেগুলো বলেছে মামা ঠিক আছে আপনার কথা থাক, আমাদের কথা থাক, টাকা 15 লাখ দিয়ে দেন, ছেড়ে দিব। তো মামা বলতেছে 10 লাখ টাকাই বলছি বাপ, আমার কাছে আছে 10 লাখ টাকার উপরে 10 পাই আমি দিতে পারবো না। তো মামাকে বলতেছে যে ঠিক আছে আপনি টাকা কিভাবে দিবেন, কোথায় আসবেন। তো ওরা বলতেছে যে ঠিক আছে আপনি একটা ঠিকানা দিয়ে, যে ঠিক আছে অমুক জায়গায় আসেন, ঢাকা তো অমুক জায়গায় এসে টাকা দিয়ে যান। তো মামা বলে যে আমার অমুক জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব না, টাকা দেওয়া, আপনার টাকা দিলে আমার এরিয়া থেকে নিতে হবে। তো মামা বলতেছে না এটা পসিবল না, যে আপনার এরিয়া থেকে আমরা গিয়ে টাকা আনবো। আচ্ছা ঠিক আছে, তারপরে গুমতি নদীর এদিকে আসেন, ওদের সম্ভবত কোনো লিঙ্ক আছে। তো গুমতি নদীর ওখানে মামাকে আসতে বলছে, মামা বরাবর কথা মতো 10 লাখ টাকা নিয়ে আসছে, গুমতি নদীর ওখানে আসছে। তো আমার কিন্তু ওরা আবার ওখানে নিয়ে গেছে। এটা এর পরের দিনে
আমাকে ওখানে নিয়ে গেছে, গুমতি নদীর পাড়ে নিয়ে গেছে। তো ওরা ট্রলার স্পিড বোর্ডের মতো হচ্ছে ট্রলারে করে আসছে গুমতি নদীর দিকে। আসার পরে আমাকে হচ্ছে মামা আসছে তখন প্রায় রাত মেবি 8টার মতো বাজে। ওরা ওদের এলাকাতে মানে ওই এলাকাটাও আমি যেটা বুঝতে পারলাম যে ওরা অনেক বড় একটা গ্যাং, এটা ছোট না, অনেক বিশাল গ্যাং, ওদের আন্ডারে প্রচুর লোক আছে। মানে আমি একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আমাকে যখন মানে মাইক্রোবাস দিয়ে নেওয়া হচ্ছে, সামনে পুলিশ চার্জ বসছে, পুলিশে দেখতেছে যে আমার এরকম হাত বাঁধা, আমার মুখে কস্টিপ দেওয়া। পুলিশ যখন গ্লাস খুলছে, সামনে যিনি বসা ছিল উনি পুলিশের সাথে কি জানি বলছে আল্লাহ জানে, মানে বের হয়ে উনি পুলিশের সাথে কি বলছে, পুলিশ ছেড়ে দিছে। পুলিশও কোনো রকম সহযোগিতা করে নাই। তার মানে আমি বুঝতে পারছি যে ওদের লিঙ্কটা অনেক বড় গ্যাং। যাই হোক, এভাবে যাওয়ার পরে তারা সামনে যাওয়ার পরে আমার মামা আসলো। মামা আসার পরে যথারীতি মামা ওদেরকে ট্রলারে টাকা দিয়ে দিল, তারা চলে গেল অ্যান্ড আমাকে হচ্ছে হাত পা বাঁধা অবস্থায় ছেড়ে দিল। এখন ছেড়ে দেওয়ার পরে আমি এখানে পড়ে প্রচুরভাবে কানাকাটি করতেছে। মামা আমার হাতের বাঁধন খুলতেছে না, জাস্ট আমাকে ধরে আমাকে হচ্ছে সিএনজি করে বাসা নিয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আমাকে তো তারা এমনভাবে ঢাকাতে মারলো, আমার পুরো শরীরে রক্ত লেগে আছে। এরপরও বাসায় ঢোকার পরে আব্বা আমাকে একটা রোল নিয়ে আসছে, ওটা দিয়ে ইচ্ছা মতো মারলো, আরও মারলো। এত আমাকে মারছে আমি আসলে বলে বুঝাইতে পারবো না, কান্নায় আমি পুরো ভেঙে পড়ি। যাই হোক, পরে আমার হাতের বাঁধন খুলে ডাক্তারি আমাকে ওষুধ খাওয়ায়। তো এবং কান্নাকাটি করতেছে আম্মা মোটামুটি একটু কান্নাকাটি করে, কিন্তু আব্বা খুবই পাশান, আব্বা আমাকে প্রচুর মারছে, এটা সত্য কথা। এবং বড় ভাইও প্রচুর মারছে। আমার ছোট 2টা বোন ছিল, এর মাঝে আমার ছোট একটা বোনের বিয়ে হয়ে গেছে, তারই মাঝে বলতে ভুলে গেছিলাম, ছোট একটা বোনের বিয়ে হয়েছে, আরেকটা বোন আছে। তো যাই হোক, এভাবে যেতে মানে প্রচুরভাবে মারামারি করার পরে যাই হোক একটু মোটামুটি ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমি আবার কলেজে যাই। তো আমাকে আব্বার কলেজের ফি দেয় না, কলেজে টাকা পয়সা দেয় না, মানে কোনোভাবে আমার কোনো টেক কেয়ার আব্বা করে না, ওভাবে কোনো কিছু আব্বা করে না। তো না করতে আমি মানে এখন আর পড়াশোনা আমার ঠিক মতো হয় না, আমি এলাকাতে ঘুরে ফিরে খাই। তো এইভাবে আসলে একটা মানুষ কতদিন চলতে পারে, যেতে প্রায় ওরা 7-8 মাসের মতো চলে যায়। তখন আমি একদিন আমার আব্বা, মানে আমার একটা পুপি আছে চিটংয়ে, মানে আমার একটা পুপি আর কি, আব্বার বোন চিটংয়ে থাকে। তো পুপি হচ্ছে ওইখানে একটা মানে কিসে জানি চাকরি করে পুপা, তো পুপিও চাকরি করে মোটামুটি। আমি ওদের এখানে এর আগে অনেকবার গেছি। তো যাওয়ার পর আমি একদিন কী করলাম যে আব্বা মা যেহেতু এইভাবে অবিচার করতে হচ্ছে, আমি আমার কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে প্রায় 1000-1500 টাকা ধার করে আমি সরাসরি চিটংয়ে চলে যাই পুপির বাসায়। পুপির বাসায় যাওয়ার পরে পুপি আমাকে আশ্রয় দেওয়ার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাকবি, কোনো প্রবলেম নাই, তুই এখানে থাক, তোর আর বাড়ি যাওয়া লাগবে না। তখন আমি বলি যে পুপি আমি তো পড়াশোনা করবো, আমি তো কলেজে পড়তাম, আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে পুপি, আমি অ্যাটলিস্ট পড়াশোনাটা করতে চাই। আমার এই পুপিটা সত্যি অনেক ভালো ছিল, ওনার কথা না বললেই নয়, এত ভালো মনের মানুষ ছিল। আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, তো পুপি এত নরম মনের মানুষ আমি বিশ্বাস করাতে পারবো না। তো যাই হোক, বদ্রুস শাহ বলতে একটা কলেজ আছে আর চিটংয়ে, ও হচ্ছে এটা অক্সিজেনের পাশে একটা কলেজ, ওই কলেজে আমাকে ভর্তি করায়। পুপি আমাকে ইন্টারে ভর্তি করানোর পরে আমি ওখানে পড়াশোনা করতেছি। তখন আমার জীবনটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেল। মানে আমি তখন আব্বা মা পরিবারের কার সাথে কথা বলি না, ওখানে থেকে পড়াশোনা করতেছি, নিজের মতো করে নিজের জীবনটাকে কাটাচ্ছি, কার সাথে যোগাযোগ করতেছি না, কার সাথে কথা বলতেছি না, নিজের আমাকে বুদ্ধিতে যা আসতেছে তা দিয়ে আমি আমার জীবন কাটাইতেছি। এভাবে চলতে আমার পুপি মাঝে মাঝে বলে যে তুই তার আব্বা আমার সাথে কথা বল, কিন্তু না, আমি কার সাথে কথা বলি না। যাই হোক, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আসলে বাড়িতে থাকতে এতটা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, বা অতটা ভালো ছিলাম না। পুপির কাছে আসার পর থেকে আমি যথেষ্ট ভালো হয়ে গেছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ক্লাস করি, পড়াশোনা করি, টিউশনি করি, 2টা টিউশনি করি। তো আমার পড়াশোনার খরচ মিটাইও আমি পুপিকেও টাকা দিতে পারি এইভাবে। যাই হোক, এভাবে যেতে আমার জীবনটা অনেক ভালো পর্যায়ে যাচ্ছে। বাট আমি ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, আমাদের কলেজে শান্তা নামের একটা মেয়ে ছিল। মানে ডিয়ার ভিউয়ার্স, একটা ব্যাপার বলে রাখি, এখানে কোনো প্রেম ভালোবাসা কিছুই ছিল না। শান্ত একটু শান্ত টাইপের মেয়ে ছিল। মানে আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখতাম যে শান্ত অন্য মেয়েদের সাথে খুব একটা মিশতো না, সবসময় একা থাকতো। আর আরেকটা ব্যাপার আমি শান্তার মাঝে দেখতে পেতাম, শান্তা সবসময় একটা ড্রেস পরে কলেজে আসতো, মানে সবসময় একটা ড্রেস, মানে বোরকা পরতো, বোরকার নিচেও সবসময় একটা ড্রেস থাকতো, একেবারে সবসময়। তো আমি ব্যাপারটা একটু অবাক লাগে। একদিন আমি তারা জিজ্ঞেস করি যে শান্তা, তুমি এরকম সবসময় এক ড্রেস পরে কেন কলেজে আসো? তো আমাকে বলে যে দেখো, আমার তো অত ড্রেস কিনতে পারবো না, এই জন্য আমি একটা ড্রেস কিনছি, ওইটা নিয়ে আমি কলেজ করি। তাই আমি বলি কেন, মানুষ তো কত রকমের ড্রেস পরে, সুন্দর ড্রেস পরে, তুমি পড়তে পারো না? কারণ সে কোনো কথা না বলে স্কিপ করে এখান থেকে চলে যায়। যাই হোক, চলে যাওয়ার পরে এভাবে তার সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ হয়। মাঝে মাঝে তার সাথে ফোনে কথা বলা হয়, আমাদের কলেজে আসে, তাই নিয়ে এখানে সেখানে ঘুরতে যাই। মানে ঘুরতে যাই বলতে আমরা ফ্রেন্ডরা মাঝে মাঝে এদিকে সেদিকে হাঁটাহাঁটি করতে যাই। শান্ত অনেক মোটামুটি অন্যদের সাথে না মিশলেও, খুব একটা না মিশলেও, সবার সাথে কথাবার্তা কম বললেও কিন্তু মানুষের কথা শুনে, মানুষের প্রতি তার প্রেম ভালোবাসা আছে। ধরুন কেউ কোনো কথা বললে ও খুব খেয়াল করে কথাটা শুনে এবং অন্যের কথাকে প্রচুর পরিমাণ রেসপেক্ট এবং সম্মান করে। ও মেধাবী ছিল, যথেষ্ট মেধাবী স্টুডেন্ট ছিল। আমাদের কলেজের সবচেয়ে বেশি মেধা শান্তার ছিল।
যাই হোক, এবং ও এসএসসিতে গোল্ডেন প্লাস পায়, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, এভাবে যাওয়ার পরে সে করে কি, যখন হচ্ছে আমি কলেজে মানে আমাকে একদিন বলতেছে যে, মানে এমনি বলতেছে যে, হৃদয় তোমাকে একটা কথা বলি। আমি বলি হ্যাঁ বলো। পরে বলতেছে তোমার পরিবারে কে কে আছে? আমি বললাম যে আমার পরিবারে আব্বা আছে, আম্মা আছে, দাদা আছে, দাদু আছে, তারপরে আবার আমার ছোট দুইটা বোন আছে, একটা বোন বিয়ে দিছে, আর একটা এখন বিয়ে হয় নাই। তো বলতেছে যে আর কে আছে? আমি বললাম একটা বড় ভাই আছে। তো জিজ্ঞেস করলো যে বড় ভাই কী করে? আমি বললাম বড় ভাই তেমন কিছু করেনি, এলাকাতে হেঁটে হেঁটে খাওয়া দাওয়া করে এরকম। যাই হোক, যার পরে সে আমাকে বলতেছে আমার না মানে এইসব কথাগুলি শুনতে ভালো লাগে। আমি বলি কেন ভালো লাগে? পরে বলে যারা বলে দাদা আছে, দাদু আছে, পরিবার অনেক মানুষ আছে, এই কথাগুলি শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি বলি কেন ভালো লাগে? ও বলে আমার পরিবারে কেউ নেই তো এই জন্য। তো আমি বলি যে তোমার পরিবারে কেউ নেই মানে মানে আমি ব্যাপারটা খুব ক্লিয়ার বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো। পরে বলে আমার পরিবারে শুধু আমার মা আছে। আমি বলি তোমার আব্বা? বলে যে আমার আব্বা মারা গেছে। তো তোমার আব্বা মারা গেছে, তোমার দাদা পুপি ওরকম? পরে বলে যে আমার আম্মা আব্বা রিলেশন করে বিয়ে করছিল, বিয়ে করার পরে আমার আব্বা হচ্ছে আমার আম্মাকে নিয়ে পালায় চলে আসছে চিটংয়ে। আমার দাদা দাদা পুপি পুপা পুপি কেউ মেনে নেয় না রিলেশনটা। তো আব্বা আম্মাও খুব একতরফা ছিল, খুব তেরা টাইপের ছিল, তারাও তাদের সাথে কোনো রকম সমঝোতা করে নাই, তারা এইভাবেই চিটংয়ে আছে। তাই আমি বললাম যে তোমার মা আর তুমি, তো তোমাদের সংসারটা কীভাবে চলে, পরিবার কীভাবে চলে? তো আমাকে বলেছে আমি একটা চাকরি করি। তো আমি বললাম যে কিসে চাকরি কর? পরে বলে সিম কোম্পানিতে। আমি বলি সিম কোম্পানিতে মানে? পরে বলে মোবাইল কোম্পানি। আমি বলি আমি তো তোমাকে কখনো কাজ করতে দেখি না, তুমি কন্টিনিউ ক্লাসে আসো, ক্লাস থেকে যাও, তুমি তো কখনো ক্লাসে লেটও করো না, একদিন ছুটিও কাটাও না, তাহলে তুমি কীভাবে হচ্ছে চাকরি করো? এটা কীভাবে সম্ভব? তখন সে আমাকে বলতেছে যে দেখো আমি যখন কলেজে আসি, প্রতিদিন কলেজে আসার আগে আমি হচ্ছে সিম সেল করি। আমি বলি যেমন? পরে বলেছে আমাদের এখানে হচ্ছে ওইখানে একটা জায়গা আছে অক্সিজেনের ওইখানে, তো বলেছে আমি ওইখানে বসে বসে সিম বিক্রি করি প্রতিদিন কলেজে আসার আগে এবং কলেজ থেকে যাওয়ার পরে। আর মানে ফোন নাম্বার দেওয়া আছে অনেকের, আমি বাসায় গিয়েও সিম ডেলিভারি দিই। তো আমি বললাম যে বাহ, এখানে তো ইনকামটা ভালো, এটা কীভাবে হয়? পরে বলে এটা যে আমার একদিনেই করতে হবে ওরকম কিছু না। ধরো কোম্পানি আমাকে 2000 সিম দিয়ে দিয়েছে এবং প্রতিটা সিম থেকে ধরো আমাকে একটা সিম থেকে 10 টাকা করে আমাকে দিবে বা 20 টাকা করে আমাকে দিবে, এমন একটা কমিশন আছে। ওই কমিশনের উপর আমি হেঁটে হেঁটে বিক্রি করি, মাঝে মাঝে আমি অনেক বাজারে গিয়েও বিক্রি করি। ওর কথাটা শুনে না আমার বুকটার ভিতরে জানি কেমন করে উঠে, যে একটা মেয়ে এভাবে স্ট্রাগল করতে পারে, এই ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটু তাজ্জব লাগে। একটা সময় তাকে আমার ভালো লাগতে শুরু করে বলতে, ডিয়ার ভিউয়ার্স একটুখানি বলে রাখি, ভালো লাগতে শুরু করে বলতে ব্যাপারটা এমন যে তার প্রতি আমার সিম্প্যাথি কাজ করে, মায়া কাজ করে ওখানে, বা এটা তাকে বিয়ে করবো, ভালোবাসবো এরকম কিছু না। যাই হোক, এভাবে যেতে যেতে কন্টিনিউ তার সাথে আমি ফোনে কথা বলি, তাকে প্রচুর পরিমাণ হেল্প করি এবং আমি তাকে বলি যে তুমি কি টিউশনি করবো, আমি তোমার 2-1টা টিউশনি দিতে পারবো। তখন সে আমাকে বলছে না, আমি সিম বিক্রি করে যে টাকা পাই সেটা দিয়ে আমি আমার পড়াশোনা, আমার পরিবার মোটামুটি ভালোই চলে। তো আমি তার জিজ্ঞেস করলাম তাহলে তোমাদের বাসা ভাড়াতে একটা সিম বিক্রি করলে মাসে কত টাকায় আসে? বাসা ভাড়া দিয়েও কীভাবে? পরে বলে যে বাসা ভাড়া দিতে হয় না, আমাদের ওখানে অক্সিজেনের ওখানে আমাদের নিজেদের একটা বাড়ি আছে। তো নিজেদের বাড়ি মানে? পরে বলতেছে এই জায়গাটা একটু বস্তির মতো, তো অক্সিজেনের ভিতরে বস্তির মতো একটা জায়গা আছে, তো সেই জায়গার ভিতরে হচ্ছে আমাদের 2টা রুম আছে, একটা রুমে আমরা থাকি আর একটা রুম আমরা ভাড়া দিই। ওই ভাড়া টাকা দিয়ে মোটামুটি আমরা চলি, আর আমি যে সিম বিক্রি করে যা পাই সেটা দিয়ে আমি আমার পড়াশোনা করি। মেয়েটার এই কথাগুলো শুনে তাকে আমার এত ভালো লেগে গেছে, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি মনের অজান্তেই কখন যে তাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তার সাথে প্রতিদিন কথা বলতে বলতে আমার কাছে মনে হয় সেই হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুন্দর, সবচেয়ে নম্র, ভদ্র একটা মেয়ে। আরেকটা ব্যাপার বলে রাখি, আমি তার রূপের গৌরব কখনো, মানে তার মাঝে রূপের গৌরবটা কখনোই দেখি নাই। অন্য মেয়েরা হচ্ছে অনেক মেকআপ করে, সাজুগুজু করে, লিপস্টিক দিয়ে অনেক সাজুগুজু করে কলেজে আসে, কিন্তু এই মেয়েটাকে আমি কখনো দেখি না যে ঠোঁটে একটু লিপস্টিক দিতে কিংবা চোখে একটু আইলাইনার দিতে। কিন্তু তারপরেও অন্য মেয়েগুলোর চেয়েও তাকে অনেক অনেক বেশি সুন্দর লাগে। চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। শান্তা আসলে অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিল। আর আমি কখনো আমার জীবনে আমি খুব চ্যালেঞ্জ করে বলতে পারবো, ও সবসময় হাতের মধ্যে হাত মোজা, তারপরে বোরকা পরে, এবং চোখের মধ্যেও ও মাঝে মাঝে ওর চোখগুলো ছাড়া আমরা কিছু দেখতাম না, পায়ের মধ্যে পর্যন্ত মোজা পরে তারপরে ও কলেজে আসতো। যাই হোক, এভাবে যেতে যেতে অনেক দিন কেটে গেল। আমরা একসাথে হচ্ছে কলেজ শেষ করার পরে সে আর আমি হচ্ছে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হই। আপনারা হয়তো অনেকে জানেন প্রিমিয়ার ভার্সিটি। প্রিমিয়ারে ভর্তি হই। তো প্রিমিয়ারে ভর্তি হওয়ার পরে আমার পুপি কিন্তু আমার পড়াশোনার সব খরচ দিচ্ছে, আমার পরিবার থেকে দিচ্ছে না, আমার পরিবার থেকে কোনোভাবে আমার টাকা পয়সার খরচ দিচ্ছে না। তখন একদিন আমি প্রিমিয়ারে ভর্তি হওয়ার পরে আমি একদিন তাকে, মানে আমি এই পর্যন্ত কিন্তু তাকে ভালোবাসার কথা বলি নাই। প্রিমিয়ারে ভর্তি হওয়ার পরে প্রায় 3-4 মাস পরে একদিন আমি তাকে ডাইকা বললাম যে আমি তো তোমার সাথে কন্টিনিউ ফোনে কথা বলি, আমরা দেখা করি, ঘুরতে যাই, আচ্ছা আমাদের রিলেশনটা কি? তখন সে আমাকে বলেছে কেন, কি রিলেশন? মানে আমাদের ফ্রেন্ড রিলেশন। আমি বললাম ফ্রেন্ডরা কি এরকম কোনো ফ্রেন্ড হয় যে রাত 1টা পর্যন্ত 2টা পর্যন্ত ফোনে কথা বলে, বা
এরকম কোনো ফ্রেন্ডকে হয় যে ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার ঘুরতে চলে, মানে সি বিচে ঘুরতে চলে যায়? এরকম কোনো ফ্রেন্ডশিপ কি আছে যে ফয়েজ লিকের নীরব কোনো জায়গায় হাত ধরে অনেকক্ষণ রোমান্টিকর কথাবার্তা বলে? এগুলো বলার পরে সে আমাকে একটু মুচকি এসে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর তোমার সাথে কক্সবাজার যাবো না, আমি তোমার সাথে ফয়েজ লিকেও যাবো না, তাহলেই তো সব কিছু ঠিক আছে, তাই না? আমি বললাম, আরে না বোকা, এরকম করে কেন বলতেছো? আসলে তুমি যদি কিছু না মনে করো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তো বলে, ঠিক আছে বলো। আমি বললাম, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। এটা শোনার পরে আমি দেখলাম যে তার চোখ থেকে পানি বের হয়ে গেছে, মানে সে নিচের দিকে তাকে একরকম কান্না করতেছে। আমি বললাম, মানে আমি একটু অবাক হয়ে গেলাম যে শান্তা কান্না কেন করতেছো, কি হয়েছে আমাকে বলো। পরে বলতেছে, না আমি আসলে কাউকে ভালোবাসতে পারবো না। এটা বলার পরে সে চলে যায়। চলে যাওয়ার পরে সে 2-3 দিন হয়ে যায় আমার সাথে আর কথা বলে না, মানে আমার কলও রিসিভ করে না। কলেজে আসলে আমি তার সাথে কথা বলতে চাই, সে কথা বলে না, কোনো দিকে পাশ কেটে চলে যায়। তখন আমার এত খারাপ লাগে, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আমার কাছে মনে হয় যে আমি এর চেয়েও বেশি কষ্ট আমি যদি মরে যেতে পারতাম। তার সামনে পড়লে সে আমার সাথে কথা বলে না, মানে তাকে দেখলে সে অন্যদিকে তাকায় থাকে। প্রচুর পরিমাণ কষ্ট আমার মনে জাগে। তো একদিন আমি তাকে জোর করে ভার্সিটি থেকে বেরোচ্ছে, আমি তার হাত ধরে ফেলি, মানে সরি, তখন তো আমরা ভার্সিটিতে পড়ি। তো যখন সে বেরোইছে আমি তার হাত চেপে ধরি। ধরার পর আমি বলতেছি যে, শান্তা, আজকে তোমার সাথে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। পরে বলে, কি বলবো বলো। আমি বলি, তুমি আজকে আমার বাসায় যাবা। পরে বলে, আমি কখনো কারো বাসায় যাই, আমি যেতে পারবো না। আমি বললাম, শান্তা, তুমি আমার একটা কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে মজা করতেছি না। তো আমাকে বলে যে, ঠিক আছে, তাহলে তুমি ইয়াতে যাও। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল আমাদের, যারা হয়তো চিনেন, চিটাগং এমএ আজিজ স্টেডিয়ামের পাশে কেজিএন একটা রেস্টুরেন্ট ছিল। তো ওই কেজিএন রেস্টুরেন্টে আমরা বলতে যে, তুমি কেজিএনে যাও, আমি কেজিএনে আসবো। মানে কেজিএনের পাশে, মানে কেজিএন জায়গাটা মানে একটু খোলা মাঠ ছিল, সাথে একটা শিশু পার্ক ছিল, ওই জায়গাগুলোতে আমরা বেশি বেশি ঘুরতাম। তো ও বলে যে কেজিএনে যাবে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কখন যাবা? পরে বলে যে, আজকে আমি তোমার সাথে দেখা করবো, যা বলার ওইখানেই বললো। এখন কলেজে মানে ভার্সিটিতে এরকম হাত ধরে টানাটানি করে হাতটা ছেড়ে দাও। তো হাত ছেড়ে দিলাম, সে বাসায় চলে গেল, আমি আমার বাসায় আসলাম। এরপর দিন আমরা ওইখানে কাজীটড়ি, তো কাজীটড়ির ওইখানে যাওয়ার পরে কেজিএন এসে আসলো। কেজিএনের যারা গিয়েছেন তারা হয়তো জানেন, পিছনের দিকে অনেকগুলো চেয়ার টেবিল বিছানো থাকে, সেটা একদম মাঠের পাশে। জায়গাটা অনেক নীরব, অনেক স্বচ্ছ, সুন্দর একটা জায়গা। তো ওখানে যাওয়ার পরে আমি তার সাথে বসে বসে কথা বলতেছি। কথা বলার একটা পর্যায়ে আমি তাকে বলতেছি যে, আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কি আমার ব্যাপারটাকে, মানে আমার এই ভালোবাসার ব্যাপারটাকে অবহেলা দৃষ্টিতে কেন দেখতেছো? আমি জানি আমি অনেক গরিব, আমার অনেক টাকা পয়সা নেই, তোমাদের মতো চিটাগাংয়ে হয়তো আমার কোনো বাড়ি নেই। আমার আব্বা একজন প্রফেশনালি একজন সিএনজি ড্রাইভার। আমার পক্ষে আসলে মানে আমি তোমাকে কি বলবো, বুঝিয়ে দিতে পারবো না। তো কিন্তু আমার ভালোবাসাটা চন্দ্র, সূর্য আর খোদার মতোই সত্য। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এটা বলার পরে সে আমাকে বলতেছে যে, আমি একটা কথা বলবো, এটা শোনার পর আর আমাকে কখনো ভালোবাসবা না। আমি বললাম, মানে কি এমন কথা বলবো যে যেটা শোনার পর আমি তোমাকে আর ভালোবাসবো না? পরে বলে, হ্যাঁ, এটা শোনার পরে তুমি আমাকে আর কখনো ভালোবাসবা না। আমি বলি, ঠিক আছে, তাহলে বলো। তখন আমাকে বলতেছে যে, জানো হৃদয়, আমার একটা বিয়ে হয়েছে। আমি বললাম, বিয়ে হয়েছে? বলে, শুধু তাই নয়, আমার একটা মেয়ে আছে। আমি তখন আসমান থেকে পড়ছি, মানে দেখলে তাকে পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করে না যে তার মেয়ে আছে এবং সে বিয়ে করছে। তো আমি বললাম যে, মেয়েটা কোথায় আছে, আমাকে মানে তোমার জামাই কোথায়, মেয়ে কোথায়, এগুলো জিজ্ঞেস করি। তখন সে আমাকে বলে যে, আমার জামাইয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। তো জামাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে, তোমার মেয়েটা কোথায়? পরে বলে, আমার মেয়েটা কোথায় সেটা আমি জানি না। আমি বলি, কেন জানো না? ও খুব কান্না করতে করতে বলে যে, বিয়ে হওয়ার পরে আমার মেয়েটার যখন প্রায় 1 বছর হওয়ার পরে আমার মেয়েটা একদিন মানে বাসা থেকে হঠাৎ করে বাসায় এসে পাই না। তাই আমি বলি যে, হঠাৎ বাসায় এসে পাও না মানে? পরে বলে যে, ওকে আমি এরকম শোয়া রাখছি, বাইরে গেছিলাম আমি দোকানে, বাট দোকান থেকে আসার পরে তাকে আর আমি পাইনি। আমি বলি, এটা কবের ঘটনা? তুমি তো কলেজে আমার সাথে একসাথে পড়ছো। ও আমাকে বলে, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি বিয়ে করি। 8 থেকে পাস করে যখন ক্লাস 9-এ উঠে আমি তখনই বিয়ে করি। তখন আমি বললাম যে, ক্লাস 9-এ বিয়ে করতো, তো 9-10 এরপরে 10-এ 2 বছর, আচ্ছা বুঝলাম, তো ডিভোর্স কখন হয়েছে? পরে বলে, আমার ডিভোর্স হয়েছে বেশি দিন হয় নাই। আমি কলেজে যখন পড়ি, আমি যখন কন্টিনিউ স্টাডি করতেছি, আমি কলেজে ভর্তি হওয়ার 3 মাস পরে তার সাথে আমার ডিভোর্স হয়েছে। তো আমি বললাম যে, বিয়েটা কীভাবে হয়েছে? তো বলে যে, বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। আমার আম্মার কেমন জানি ছেলেটা অনেক ভালো ছিল, আমার পরিচিত ছিল, এই জন্য পারিবারিকভাবে বিয়ে হয়েছে, আমাদের প্রেম ভালোবাসা ওরকম কিছু ছিল না। তো আমি তো বললাম যে, তোমার মেয়েটার কোনো খোঁজখবর পাইছো? পরে বলে যে, পত্রিকার ভিতরেও আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, অনেক জায়গায় খোঁজাখুঁজি করছিলাম, অনেক কবিরাজের কাছে গেছিলাম, বাট আমি আর পাই নাই। বাট একটা কবিরাজে বলছিলাম আমার মেয়েটাকে নাকি জিনে নিয়ে গেছে। তো আমি বললাম যে, জিন কি এভাবে মানুষ নিয়ে যেতে পারে? ও বলে যে, নিয়ে গেছে, তো এরকম তো শুনলাম। তো
তো যাই হোক, আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, ও প্রচুর কান্না করতেছে, কথাগুলো বলতেছে, আর ওর চোখ থেকে টপ 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 করে মানে বন্যার মতো পানি বইতে আছে। আমি তখন ওরে বললাম, আমার কাছে টিস্যু ছিল না, যখন আমি আমার হচ্ছে একটা লাইক হচ্ছে একটা পেট ছিল, পেট থেকে আমি একটা পেপার ছিঁড়ে আমি তার চোখের পানিগুলো মুছে দিচ্ছিলাম। আমি বলতেছিলাম যে কান্না করো না, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে, আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা শোনো। তখন আমি তার কাছে বসে বসে আমি আমার স্টোরিটা বলি, যে আমি ঢাকা একটা মেয়ের সাথে ওরকম রিলেশন করে দেখা করতে যাওয়ার পরে আমার মায়ের আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। তখনও আমি তাকে আমার মায়ের দাগগুলো দেখাইছি, পিঠটা উঠাইয়া, ওর মায়ের দাগগুলোর মধ্যে হাত দিয়ে বলতেছে যে হৃদয় তোমার লাইফ অনেক কষ্ট আছে। আমি তার হাতটা চাইপা ধরে বলেছি, দেখো যা হবার তো হয়ে গেছে, এগুলো ভুলে যাও, আমি তোমাকে ভালোবেসে একটা নতুন সংসার করতে চাই, তুমি প্লিজ আমাকে নিষেধ করো না। আমাকে বলতেছে আমার পক্ষে আসলে এগুলো কোনোদিনই সম্ভব না, কারণ আমার ছেলে মানুষকে বিশ্বাস করতে কেমন জানি কষ্ট হয়। আমি তারে বললাম, তার মুখটার মধ্যে হাত দিয়ে বললাম যে আমার দিকে একটু তাকায় বলো তো, এই চোখ, এই নাক, এই মুখ তোমার সাথে কখনো বেইমানি করবে? তখন আমার দিকে তাকায় বলতেছে, আমার কাছে মনে হয় না যে তুমি আমার সাথে কখনো বেইমানি করবা। আমি বলি, এটা যদি মনে না হয় তাহলে আমাকে ভালোবাসতে আপত্তিটা কোথায়? তো আমাকে বলে যে ভালোবাসলে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। আমি বলবো, ভালোবাসার স্বীকৃতি মানেই তো বিয়ে, তাই না? ফুল গাছ লাগিয়েছি, গাছটার তো কোনো যুক্তি হয় না, যখন ফুল ধরবে তখনই তো হচ্ছে এটা কাজে আসবে। তার মানে হচ্ছে বিয়ের মানে প্রেমের পূর্ণতা তো বিয়েতে হয়, তাই না? আমি তো তোমাকে অবশ্যই বিয়ে করবো। মেয়েটার চোখে তখন পানিগুলো টলমল করতেছিল, কিন্তু মুচকি একটা হাসি দিল, হাসি দিয়ে বললো, ঠিক আছে আজকে না হয় উঠে প্রায় অনেক বেলা হয়ে গেছে, আমরা পরে আবার সে কথা বলবো অন্য কোনো সময়। আমি বললাম, না, তোমাকে আজকে আমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে ভালোবাসো এবং তুমি আমাকে বিয়ে করবা। পরে বলে, বিয়ে তো পরে করবো। আমি বলি, না, আমি ওরকম ভালোবাসা করবো না, আমি তোমাকে আগে বিয়ে করবো, তারপর তোমাকে ভালোবাসবো। তো বলে, এখন কি ভালোবাসো না? আমি বলি, হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বিয়ে করবো। এটা বলে সে দস্তাদস্তি করে আমার কাছ থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আমি বাসায় গিয়ে সারাটা রাত চিন্তা করতে থাকি যে না, আমি তাকে আগে বিয়ে করবো, কারণ তার লাইফে যদি একটা অ্যাক্সিডেন্ট আছে, এটা যদি কখনো আমার পরিবার জানতে পারে বা কেউ জানতে পারে, তাহলে তারা তাকে কখনোই মেনে নেবে না। আমি এটা করবো না, আমি আগে তাকে বিয়ে করবো। এটা বলে এর পরের দিন আমি হচ্ছে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যাই এবং তাকে জোরাজোরি করেছি আমি তোমাকে বিয়ে করবো। তো আমার কথায় সে আসলে একটা মুস্কি হিসেবে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখলাম, কিন্তু বিয়ে করার জন্য তো প্রিপারেশন দরকার, টাকা পয়সা দরকার। আমি বললাম, আমার কাছে প্রিপারেশন আছে, টাকা পয়সা আছে, সব আছে, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তখন তার সাথে আমি হচ্ছে আমাদের হজুদগাঁ ডিগ্রি কলেজের ওইদিকেই হচ্ছে ওর বাসা হজুদগাঁর ওইদিকে ছিল, তো হজুদগাঁর ওইদিকেই হচ্ছে একটা মানে একটা কাজী অফিস ছিল। তো আমি সকালবেলা বললাম যে তুমি কলেজে ভার্সিটিতে আইসো না, আমি তোমার ওখানে যাবো। তো আমার একটা বন্ধু ছিল, নাম ছিল সজীব। তো সজীব আর আমি একসাথে হচ্ছে আমরা ওইখানে যাই। ওখানে যাওয়ার পরে হজুদগাঁর ওই ডিগ্রি কলেজের সামনে কাজী অফিসে আমি তাকে 6 লাখ টাকা কাবিনে বিয়ে করি। সে আমাকে বলেছিল কাবিন দিতে হবে 2 লাখ, কিন্তু আমি তাকে 6 লাখ টাকা দিয়েছি। আমি তাকে 6 লাখ টাকা কাবিন কেন দিয়েছি? সে যাতে কখনো নিজেকে ছোট মনে না করে, আমি এই জন্য তাকে 6 লাখ টাকা কাবিন দিয়েছি, এবং এটা আমি ইচ্ছা করে দিয়েছি। কোনোদিন তাকে ছেড়ে দিব ওই ইচ্ছায় কাবিনটা দিয়ে নেয়। তো যাই হোক, এভাবে বিয়ে করার পর আমার সংসারটা শুরু হয়। ডিয়ার ভিউয়ার্স, একটা ব্যাপার বলে রাখি, বিয়ের অনুভূতি শুধুমাত্র তারাই বুঝতে পারে, বিয়ের অনুভূতি শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা তাদের পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারে। আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পেরেছি, আমি এত খুশি, আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমি ওকে বিয়ে করে সরাসরি আমার পুপির বাসায় নিয়ে আসি। পুপি তো প্রথমে রাগারাগি করে, কিন্তু আমি বলছিলাম যে আমার পুপিটা অনেক ভালো। এক কথায় পুপিকে বলছি যে পুপি, আমি তাকে ভালোবাসি, এই জন্য বিয়ে করছি, সুতরাং তুমি এটা নিয়ে কোনো কথা বলবা না। তখন আমাকে বলে, আচ্ছা ঠিক আছে। তো পুপি রাজি হয়। রাজি হওয়ার পরে পুপি তার মায়ের কাছে যায়। তার মায়ের কাছে যাওয়ার পরে তার মা অত্যন্ত ভালো ছিল, শান্তার মা একদম শান্তার মতোই ভালো ছিল। যাই হোক, শান্তার মাও রাজি হয়। রাজি হওয়ার পরে আমরা চিটংয়ে থাকি, দুজনে একসাথে পড়াশোনা করি, ওখানেই থাকি। তখন আমি ওকে আর হচ্ছে সিম বিক্রি করতে দিই না। আমি বলি, তোমার সিম বিক্রি করার দরকার নেই, আমি টিউশনি করি, যে টাকা পাবো সেটা দিয়ে আমি তোমার মাকে চালাইতে পারবো। তখন আমি তার মাকে টাকা পয়সা দিয়ে এভাবে চলতেছে। তো পুপি আমাকে একটা সময় বলতেছে যে তুই ওকে নিয়ে বাড়িতে যা, কারণ এভাবে হচ্ছে একটা মেয়েকে বিয়ে করছিস, এটা একটু বাড়িতে যা, তোরা পড়াশোনা করে সমস্যা নেই, কিন্তু বাড়িতে গিয়ে তুই ব্যাপারটা জানা। যাই হোক, মায়ের পুপির কথা শুনে আমি সেদিন শান্তাকে চিটংয়ে রেখে আমি হচ্ছে বাড়িতে আসি, কুমিল্লাতে আসি। আসার পরে আমি কোনো কিছু, আব্বা মা তো আমার সাথে ওভাবে কথা বলে না, তারপর ওদেরকে আমি বসাই, ডাইকা আনি বসাই। বসানোর পরে আমি হচ্ছে আমার তখন আবার বড় ভাইও ছিল, বড় ভাইও তখন আব্বার সাথে সিএনজি চালাইতো। তো বড় ভাইকে আমি ডাইকা, আমি সবাই ডাইকা পারিবারিকভাবে। ও আচ্ছা, এর মাঝে আমার ছোটো বোনটার বিয়ে হয়। আমার ছোটো বোনের বিয়ে হয়, কিন্তু আমি আসি নাই। কেন আসি নাই? কারণ ওভাবে বিয়ে হয় নাই। আমার ছোটো বোনের মানে এজের সেরা হয়, এজের সেরা করে নিয়ে উঠাই নেয়, পরে হচ্ছে অনুষ্ঠান করবে, এই জন্য আমার আসা হয় না। অনুষ্ঠানের সময় আসবো। তো যাই হোক, কিন্তু এখনো অনুষ্ঠান করা হয় নাই। বাসার মধ্যে আব্বা আছে, আম্মা আছে, দাদা আছে, দাদু আছে, আর হচ্ছে আমার বড় ভাই আর সবাই আছে। তো সবার কাছে যখন আমি বললাম, শান্তার ব্যাপারটা বললাম,
আমি খুব খেয়াল করে দেখলাম যে মা অনেকটা রেগে গেছে, মানে সবাই একটু মোটামুটি ঠান্ডা, কিন্তু মা রেগে গেছে। না, মা বলতেছে এটা কোনোদিনও সম্ভব না, এটা জীবনেও সম্ভব না, এটা আমি জীবনেও করতে পারবো না। তখন আমি বললাম যে মা কেন পারবো না, সমস্যাটা কি? তখন মা আমাকে বলতেছে তোরে যে ঢাকা থেকে ছুটে আনছিল, কে আনছিল তোর খেয়াল আছে? আমি বলি হ্যাঁ মামা আনছিল। তো পরে বলতেছে তোর মামা যে 10 লাখ টাকা দিছে তাকে তোর খেয়াল আছে? আমি বলি হ্যাঁ, কেন খেয়াল থাকবে না, মামা 10 লাখ টাকা দিছে না, 10 লাখ টাকা দিয়ে আমাকে ছুটে আনছে। পরে বলে মামার ওই 10 লাখ টাকা দিছিলি? আমি বললাম যে মামার 10 লাখ টাকা আমি দিব কেন? পরে বলতেছে কেন তুই দিবি না, ওই টাকা কেউ আসমান থেকে নিয়ে আসছে? 1 টাকা 2 টাকা, 10 লাখ টাকা। তখন আমি বলতেছি তার মানে কি, তুমি কি বলতে চাইতেছো? মামার টাকার সাথে আমার সম্পর্কটা কি, মানে আমার বিয়ের সম্পর্ক কি? তখন আমার মামা বলতেছে যে তোর যে মামাতো বোন আছে ছোট, যার নাম ছিল ঝুমুর, পরে বলতেছে তোর যে মামাতো বোন আছে ছোটটা ঝুমুর, ঝুমুরের সাথে আমি তোর বিয়ে দিব, এইটা বইলে আমি তোর মামার কাছ থেকে ওই সময় টাকা নিছি। তখন আমি বলতেছি এটা তুমি কি বলতেছো? ঝুমুর, আসলে ঝুমুরের ব্যাপার আমি একটু বলে রাখি, মানে ঝুমুর হচ্ছে একটু শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী বলতে ঝুমুর আসলে ঠিকমতো হাঁটতে পারে না, মানে হাঁটতে গেলে একটু হচট খেয়ে পড়ে যায়, হাঁটার সময় তার একটা লাঠি প্রয়োজন হয়। আর ও মানে একটু অন্যরকম, আমি তাকে খারাপভাবে দেখি না, বাট প্রতিবন্ধী একটা মেয়ে আর কি। তো যাই হোক, আমি বলতেছি মা ঝুমুর তো এরকম। পরে বলতেছে ঝুমুর এরকম হইলে কি হয়েছে, ঝুমুর আমার বোনের ভাইয়ের মেয়ে, ও আমাদের কাছে অনেক ভালো থাকবে। তো এটা বলার পর আমি তার মারে বললাম যে না মা, এটা আমার পক্ষে আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তখন আমার মা আমার উপর অনেক চড়ে যায়, মানে অনেক রেগে যায়, কেন তুই আমার কথা শুনবি না, তুই তোর মতো তেরামি করবি, ধেরগেমি করবি, এগুলো চলবে না। এগুলো করে মা আব্বা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করার পরে আমি সেদিন আর আমি রাগারাগি করে চিটংয়ে চলে যাই। চিটংয়ে যাওয়ার পর আমি পুপিকে সব কিছু বলি যে পুপি এই ঘটনা আব্বা আম্মা এরকম করে বলতেছে, আর আমার মা বলতেছে আমার মামা তো বোনের সাথে এরকম নাকি আমার বিয়ে ঠিক করে রাখছে, মামা নাকি আবার যে সময় টাকা দিয়েছিল ওই সময় নাকি মা কমিটমেন্ট করছে, এখন আমি কি করবো তুমি আমার বলো। তখন আমার মা পুপি বলতেছে দেখ আমি আসলে তোর আমার সাথে কথা বলি না আজকে অনেক বছর, এটা তো তুই জানিস, আর তোর আব্বার সাথে আমার সম্পর্কটা তোরা ভালো না, তোর আব্বা আম্মা দুজনের সাথে আমি খুব ক্লোজ না, তো তুই যা করবি চিন্তা ভাবনা করেই কর। এভাবে যেতে যেতে আমি চিন্তা ভাবনা করতেছি যে আমার কিছু একটা করতে হবে, এভাবে আসলে থাকা যাবে না। তখন আমি ভাবি যে না, একটা পর্যায়ে আমার আব্বা আমাকে বলতেছে যে তুই যেহেতু বিয়ে করছিস, বিয়ে করে ফেলছিস, তাহলে আর বউকে চিটংয়ে রাখার দরকার কি, তুই বউকে কুমিল্লা পাঠিয়ে দেয়। তখন আমি বলতেছি ও পড়াশোনা করে আমিও পড়াশোনা করি, তাইলে এটা কীভাবে, ও পড়াশোনা বন্ধ হয়ে যাবে না? তখন আব্বা বলতেছে বিয়ের সাথে যেহেতু হয়ে গেছে এখন আর পড়াশোনার দরকার নাই। তো আমি বলতেছি যে এটা তুমি কি বলো? তখন আমি আমার শান্তার কাছে যাই, শান্তাকে আমি বলি যে এই ঘটনা, আব্বা বলতেছে বাড়িতে চলে যেতে, তোমার আর পড়াশোনা করতে হবে না। তখন শান্তা বলে এটা কেমন কথা বলতেছো, আমি পড়াশোনা বন্ধ করে দিব? আমি বলি আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা ওইখানে গিয়ে পড়াশোনা করি, আমরা দুজনে চলে যাই। তো বলে যে আমি বললাম যে আমরা প্রিমিয়ার থেকে ট্রান্সফার হই, আমরা কুমিল্লা ভার্সিটি আছে বা কুমিল্লা ভিক্টোরিয়া আছে, তো আমরা অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে কুমিল্লার এরিয়াতে পড়াশোনা করি, তাহলে ভালো হবে না? আর এখানে আমাদের খরচটা অনেক বেশি হচ্ছে। তখন বলছে আমার মা কীভাবে থাকবে? আমি বলি তোমার মা এইভাবেই থাকবে, প্রবলেম কি? তোমার মায়ের জন্য একটা কাজের মেয়ে রেখে দিব আমরা। তো যেমন কথা তেমন কাজ, একটা কাজের মেয়ে তার আমার জন্য রাখার পর আমি আর সে সরাসরি কুমিল্লাতে চলে আসি। কুমিল্লাতে আসার পর মোটামুটি আব্বা আম্মা দুজনে আমার উপর একটু নারাজ, আমার সাথে ঠিকমতো কথা বলে না, একটা কাজের মেয়ে তারা আমার কাছে দিয়ে আসি। তো এভাবে মোটামুটি আমাদের সম্পর্কটা ভালোই চলতেছে। চলতে চলতে একটা পর্যায়ে ও যখন কুমিল্লা থেকে মানে চিটং থেকে কুমিল্লা চলে আসে, চিটং থেকে কুমিল্লা আসার প্রায় 3 মাস পরে একদিন চিটং থেকে ফোন আসে তার কাছে যে গতকালকে রাতে তার আম্মা মারা গেছে। প্রচুর কান্না করে আমাকে নিয়ে সাথে সাথে ইয়েতে যায়, আমি যাই, আমার আব্বা মা যায়, আমার আব্বা মা আমার বড় ভাই সবাই যায়। আমার বড় বোন জামাই বিদেশে থাকতো, আমার বড় বোন জামাই সবাই যায়। তো আমরা সবাই মিলে মাইক্রোবাস ঠিক করে আমরা যাই। তো যাওয়ার পরে ও দেখে ওর মার জন্য খুব কান্নাকাটি করে। তো আমার আম্মা জিজ্ঞেস করতেছে এটা কার, এই জায়গাটা কার? আমি বলি এটা তোমরা জানো না, এটা ওদের জায়গা। এই 2টা ঘরে ওদের তখন আসলে এটি একটু বিল্ডিং করে ফেলছে, একটু পাকা করে ফেলছে, মানে সেমি পাকা করছিল। তাই আমি বলতেছি যে 2টাই ওদের। তো আমার আম্মা বলতেছে, তখন আমি আমাকে ডিটেলসে সব কিছু বলি। এতদিন পর্যন্ত কিন্তু ওভাবে ডিটেলসে বলি নাই। তার বিয়ের কথা আমি তখনও হাইড করে রাখছি, আমি কখনো কারো কাছে পরিবারের কারো কাছেই বলি না। যাই হোক, এবার যাওয়ার পরে ওর মা তো মারা গেল, মারা যাওয়ার পর মাকে আমরা চিটংয়ে মাটি টাটি দিলাম, ওদের বাসায় আমরা 2 দিন পর্যন্ত থাকলাম। আর 2 দিন পর্যন্ত থাকার পরে আমি ওখানে টুলেট লাগাই দিয়ে আসছি, যেটা ভাড়া দিব। তারপর আমরা সবাই মিলে আবারও কুমিল্লাতে ব্যাক করি। এখন কুমিল্লাতে ব্যাক করার পরে নতুন একটা প্রবলেম শুরু হয়ে গেছে আমার আম্মা বলতেছে যে জায়গাটা বিক্রি কর, হ্যাঁ ওই জায়গাটা বিক্রি করে তুই টাকা পয়সা নিয়ে আয়। ওরকম করে আমার আম্মা বারবার, আমার আব্বা আম্মা দুজনে আমার ওয়াইফের সাথে ঝগড়া করতেছে। তখন শান্তা বলতেছে আমি কি জায়গা কেন বিক্রি করবো,
আমার মায়ের জায়গা, আমি কেন বিক্রি করবো? তখন বলতেছে এই জায়গাটা বিক্রি করে আমরা কুমিল্লাতে একটা জায়গা কিনবো। তো আমি তখন আমাকেও বুঝাইতেছে, তারপর আমি শান্তার বলতেছি, শান্তা আব্বা মা যে কথাগুলো বলতেছে কথাগুলো খারাপ বলতেছে না, কারণ আমাদের তো চিটংয়ে জায়গা রেখে কোনো লাভ নাই, আমরা তো এখানে যাবো না, আমরা যেহেতু কুমিল্লাতেই থাকবো, তাহলে তুমি একটা কাজ করো, জায়গাটা বিক্রি করে আমরা কুমিল্লা একটা জায়গা কিনি। তো কুমিল্লাতে আমার আম্মা ওনার রাস্তার পাশে অনেক বড় একটা লম্বা জায়গা দেখায়, ওখানে ওখানে মাসের পিসারি, তারপর অনেক বড় জায়গা। আম্মা বলতেছে এই জায়গাটা ওই জায়গাটা বিক্রি করে এই জায়গাটা কিন। তো এই জায়গা যে লোকের, সেই লোকের সাথে আমার আম্মা কথাবার্তা বলে, আমাদের পাশাপাশি গ্রামে, ওনার সাথে কথাবার্তা বল, উনি বলে ঠিক আছে, ওনার সাথে আমাদের দাম দোস্তুর হয়, কথাবার্তা হয় 30 লাখ টাকা, 30 লাখ টাকা কথা হয়, 30 লাখ টাকা এই জায়গার মূল্য। তো ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে আমরা যখন আমি শান্তাকে নিয়ে চিটংয়ে যাই, চিটংয়ে যাওয়ার পরে চিটংয়ের বাড়িটা আমরা বিক্রি করি, চিটংয়ের বাড়িটা আমরা বিক্রি করি 28 লাখ টাকা, জায়গা সহ পুরোটা বিক্রি করে 28 লক্ষ টাকা। আমি একটা ব্যাপার বলে রাখি, এটা আসলে শহরের কোনো একদম সম্ভ্রান্ত কোনো জায়গা না, এটা বস্তির ভিতরে একটা জায়গা ছিল। তো 28 লাখ টাকা আমরা অনেক বেশি টাকা বিক্রি করছি, এত টাকা বিক্রি করতে পারতাম না। আমাদের পরিচিত ছিল, বন্ধু বান্ধব ওই এলাকাতে ছিল, যারা সহযোগিতা করে বিক্রি করে দিছে। এখন বিক্রি করে দিয়ে আসার পরে যখন আমি কুমিল্লাতে আসি, আসার পরে হঠাৎ করে যেই লোকের সাথে আমাদের কথাবার্তা হয়েছে উনি জায়গা দিবি, উনি এখন বলতেছে উনি জায়গা বিক্রি করবে না। এখন জায়গা বিক্রি করবে না, তাহলে জায়গা বিক্রি না করলে কি করা যায়? টাকা তো আমরা অলরেডি ক্যাশ টাকা নিয়ে আসছি, আমরা ক্যাশ টাকা নিয়ে আসছি। তো এখন এত টাকা, 28 লাখ টাকা কি করবো বুঝতে পারতেছি না। তখন আমি আমার মাকে বলতেছি, মা এখন কি করা যায়, জায়গা তুমি বিক্রি করবে না, অন্য কোথাও জায়গা দেখো। মা বলতেছে টাকা থাকলে কি টাকা কামড়াবে নাকি, টাকা ব্যাংকে রেখে দে। তখন আমি বলতেছি আমি শান্তা নামে অ্যাকাউন্ট করবো। তখন আমার মা বলতেছে কেন, তুই কি তোর বাপকে বিশ্বাস করিস না, তোর আব্বার অ্যাকাউন্টে রেখে দে। তো আমি শান্তাকে বললাম যে শান্তা কী করা যায়? শান্তা আমার বলতেছে আব্বা আমার কথার বাইরে যাওয়া যাবে না, তারা যা বলে তাই। তখন আমি আমার আব্বার অ্যাকাউন্টে 28 লক্ষ টাকা রাখি। টাকাটা রাখার পরে আমি এভাবে চলতেছে, দিনকাল ভালো হয়ে যাচ্ছে। তখন আব্বা আম্মা কিন্তু শান্তাকে প্রচুর ভালোবাসে, সব ভুলে গেছে, তার আব্বা আম্মা একদম প্রচুরভাবে শান্তাকে ভালোবাসে, শান্তাকে আদর করতেছে। এখন এরই মাঝে শান্তা তার একটা দূর সম্পর্কের কোনো আত্মীয় হয়, ওখানে চিটংয়ে একটা বাড়ি পাইছে একটু কম দামে, প্রায় 20 লাখ টাকা করে বাড়িটা নিতে পারবো, অনেক সুন্দর একটা জায়গা ছিল। তো আমাকে বলতেছে যে আমি একটা সুন্দর জায়গা পাইছি, ওখানে আমরা বাড়ি বানাবো চিটংয়ে, ওটা প্রায় 20 লাখ টাকা করে নেওয়া যাবে। তখন আমি বললাম যে আমরা একবারে চিটং থেকে জায়গা বিক্রি করে চলে আসছি, তো এখন আবার কেন চিটংয়ে জায়গা কিনবো? তখন আমাকে বলতেছে যে দেখো ওই জায়গাটা, এটা যদি তুমি অন্য কোনো সময় কিনো তাহলে 50 লাখ টাকা দিয়েও কিনতে পারবা না। আমার একটা আত্মীয় বলতেছে উনি আসলে জায়গাটা বিক্রি করে দিবে, ওরা আসলে বিদেশ চলে যাবে, ফ্যামিলিগতভাবে ওরা চলে যাবে বিদেশে, ওরা নাকি ইতালিতে থাকে, ইতালি চলে যাবে, তো জায়গাটা বিক্রি করে দেবে। আর আমি যেহেতু এতিম, আমার কাছে জায়গাটা বিক্রি করবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি আব্বা আম্মার সাথে কথা বলো। এখন আব্বা আম্মার সাথে যখন কথা বলছে তখন আব্বা আম্মা রেগে গেছে, রেগে এমন অবস্থা হয়েছে যে না, এই টাকা পয়সা তারা আমার আম্মা বলতেছে যে না আমরা কুমিল্লাতে জায়গা কিনবো। এরকম কুমিল্লাতে জায়গা কিনবো বলতে বলতে প্রায় 8-9 মাসের মতো কেটে গেছে। আমার মা অনেক জায়গায় জায়গা পায়, কিন্তু আমার মা জায়গা কিনে না। তো কেন কিনতেছে না, এটার কোনো মানি বুঝতেছে না। তখন আব্বা আম্মা মোটামুটি একতরফা হয়ে গেল আমাদের উপরে। আগের মতো আগে যেরকম প্রেম ভালোবাসা দেখাইতো, আস্তে আস্তে ভালোবাসাটা কমতে থাকলো। আমার বিয়ের প্রায় 9 মাস পরে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়। আমার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার পরে আমার ওয়াইফের গর্ভে যখন বাচ্চা আসে, তখন আসলে নর্মালি মেয়েদের পেটে যখন বাচ্চা আসে তখন তারা নর্মালি কাজ করতে পারে না, কিন্তু আমার মা আমার বউকে দিয়ে 24টা ঘন্টা কাজ করায়। আমি সহ্য করতে পারি না যে একটা মেয়ে এইভাবে কেন কাজ করে। তখন আমাকে বলতেছে যে, আমাকে ও বুঝতেছে যে আমি এগুলো সহ্য করতে পারি না। তখন আমাকে বলতেছে যে তুমি এভাবে বাড়িতে বসে না থেকে তুমি কিছু একটা করো, এভাবে বাড়িতে বসে বসে তুমি কয়দিন খাবা। তো আমি বলতেছি যে আমি কি করবো, পরে বলে তুমি কিছু একটা করো। তখন আমি আমার একটা বন্ধুর সাথে, আমাদের বন্ধু বলতে আমাদের এলাকারই মানুষ, ওর সাথে কথাবার্তা বলি, ওর নাম ছিল রবিনের সাথে কথাবার্তা বলার পরে রবিন আমাকে বলে যে ঢাকাতে একটা চাকরি করে, একটা মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি করে। আমাকে বলে যে তুই ওখানে চলে আয়, 25,000 টাকা বেতন পাবি। তো ওর কথা মতো আমি আমার পোয়াতি বউকে বাড়িতে রেখে আমি ওখানে যাই, ওখানে গিয়ে আমি চাকরি করি। কেন চাকরি করি? শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আমি ওরে তো কষ্ট সহ্য করতে পারি না। আমি ওকে বুঝাইলে ও আমার পক্ষে আসে না, আব্বা আম্মা সাপোর্ট নেয়। আমি যতই ওরে বুঝে আমার পক্ষে, কিন্তু আমার পক্ষে না, ওর আব্বা আম্মার পক্ষে যায়। তো আমার আব্বা আম্মার পক্ষে যায়, এগুলো আমি সহ্য করতে পারি না, কারণ আমি আমার আব্বা আম্মাকে মন থেকে অতটা ভালোবাসি, এটা সত্য কথা। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি যখন ঢাকাতে আসার পর আমি শুনতে পাইতেছি ঢাকা আসার পরে আমার আব্বা কি করছে, আমার ভাইয়ের জন্য কুয়েতের একটা ভিসা কিনছে। হ্যাঁ, আবার অ্যাকাউন্টে টাকা আছে, ওইটা দিয়ে ভিসা কিনছে, এটা আমি জানি না। তো হঠাৎ করে একদিন আমার ওয়াইফ বলতেছে যে তোমার ভাইয়া নাকি ফ্লাইট, তোমার ভাইয়া কুয়েতে চলে যাবে। আমি বলি কি বলো, এটা তো আমি জানি না। পরে বলতেছে তোমার আব্বা এমনি ভিসা কিনছে, সবকিছু তোর চলে যাবে, আর 2 দিন আছে। আমি এটা শুনে তাড়াতাড়ি ঢাকা থেকে কুমিল্লা আসার পর আমাকে জিজ্ঞেস করে আমা বলতেছে হ্যাঁ এরকম একটা ভিসা পাইছিলাম, তোর আব্বা কিনছে। তাই আমি বলেছি আব্বা টাকা পাইছে কই? ভিসাটা ওই সময় 8 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে। আমি বলি টাকা পাইছে কই? তখন আমার মামার বলতেছে আঞ্জা করে ধরে জড়াই ধরে বলতেছে বাবার এই টাকা তো পড়েই আছে ব্যাংক, ওইখান থেকে আমরা তোর ভাইকে দিছি, তোর ভাইয়া টাকা ইনকাম করে দিয়ে দিবে।
আমি বলতেছি টাকা আমার বউয়ের টাকা আমার টাকা, তোমরা কেন আমাদের কাছ থেকে অনুমতি নাও আমার ভাইকে দিয়ে দিলা। তখন আমার বুঝাইতেছে যে তোর ভাইয়া কুয়েতে যাবে, দিয়ে দিবে, কোনো প্রবলেম নাই। এভাবে বুঝাইতেছে, কিন্তু আমি দেখতেছি তারা একটা টাকা ওইখান থেকে আমার বউকে দেয় না। আমার বউ অসুস্থ হলে তারা ডাক্তারের কাছে যাওয়ার জন্য পর্যন্ত আমার আব্বা আম্মা ওইখান থেকে কোনো টাকা উঠে দেয় না। তো যাই হোক, এভাবে ভাইয়া হচ্ছে বিদেশে চলে গেল, বড় ভাই বিদেশে চলে গেল, আমি তো আছি কুয়েতে, ঢাকাতে। এখন ঢাকাতে থাকার পরে আমি দেখতেছি যে আমার বউর উপর অত্যাচার বেড়ে যাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত আমার আম্মা আমার বউর উপর অত্যাচার করে। এবং তখন আমার ছোটো বোনটারও মানে বিয়ে হয়েছে, কিন্তু ও আমাদের বাড়িতেই থাকে, ও অত্যাচার করে, আব্বা আম্মা দুজনে মিলে অত্যাচার করে। কেন অত্যাচার করে এটা আমি বুঝি না। তখন আমি আমার মায়ের কাছে যাই। মায়ের কাছে যাওয়ার পরে আমি বলি যে মা, তোমরা ওর সাথে এরকম অত্যাচার অবিচার ওর উপর কেন করতেছ? তখন আমি মানে এলাকার মানুষের কাছে এবং আমার নানার বাড়ির লোকদের কাছে শুনতে পাই যে আমার মামার কুমিল্লা শহরে একটা ফ্লট আছে। হ্যাঁ, আমার মামা আমার মাকে বলতেছে যে কুমিল্লা শহরে যে ফ্লট আছে ওই ফ্লটটা আমার নামে, মানে আমার আমার নামে লিখে দেবে যদি আমি ওনার ওই মেয়েটাকে বিয়ে করি। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে মামা আমাকে ওই সময় কত টাকা দিছিল? বলে 10 লাখ টাকা দিছিল। তখন আমি আমার বউয়ের কাছে গিয়ে, মানে আমি যখন বুঝতে পারছি সামথিং ইজ রং, আমি আমার বউকে গিয়ে বুঝাই যে দেখো আমি যখন টাকা পয়সা ইনকাম করতেছি, কারণ মামা যেহেতু ওই টাকাটার জন্য আমাদেরকে প্রেশার দিচ্ছে, আমরা ওই টাকাটা দিয়ে দিই। মানে আমার বউকে, শান্তাকে আমি যা বলি শান্তা তাই শোনে। 28 লাখ টাকা থেকে 8 লাখ টাকা অলরেডি আব্বা উঠে ফেলছে, আর হাতে ছিল 20 লাখ। ওই 20 লাখ থেকে আমি 10 লাখ টাকা ওই দিন যখন দেখছি যে মামা আমাকে এই ধরনের লোভ দেখাইতেছে, ওই দিন 10 লাখ টাকা উঠে আমি আমার আব্বার অ্যাকাউন্ট থেকে আমি নিজে উঠে, আমি টাকা দিচ্ছিল না বলে আমি ঘর দুয়ার বা কাটাকাটি করে ভাঙাভাঙি করি, অনেক অত্যাচার করার পরে যাই হোক আব্বা শেষ পর্যন্ত টাকা দিল। দেওয়ার পরে আমরা ব্যাংকে গিয়ে টাকাটা উঠে ওই টাকাটা আমি মার হাতে আমার মামাকে দিয়ে দিই। মামাকে দেওয়ার পর আমি বলে দিচ্ছি যে এরপর থেকে মামা যাতে আমাদের সাথে কোনো সম্পর্ক না রাখে। এটা বলার পর আমি আবারও ঢাকা যাই, কিন্তু না, সেই পুরনো কথা আবারও আমার মাকে এসে বলতেছে যে প্লট তোমার নামে লিখে দিব, এটা কয়েক কোটি টাকা বিক্রি করতে পারবা, তোমার ছেলেকে বলো যেভাবে ওকে এই মেয়েকে বিদায় করে দিতে, এই মেয়েকে রাখলে ঝামেলা, এই মেয়েকে বিদায় করে দেয়। তারপর হচ্ছে ওখানে আমার এরকম করে আমার মাকে লোভ দেখায় এবং আমার আব্বা আম্মা দুজনে হচ্ছে প্রচুর পরিমাণে লোভে পড়ে যায়। তারা আমার ওয়াইফকে দিয়ে এমন পরিমাণ অত্যাচার করে আমি বলে বুঝাইতে পারবো না। সংসারের মধ্যে একটা ঝগড়া লেগে যায়। আমি যখনই আমার শান্তাকে বলি যে তুমি চলে আসো ঢাকাতে, আমি তোমাকে বাসা ভাড়া করে রাখবো, কিন্তু ঢাকা আসে না। ও আমাকে বলে যে আব্বা আমাকে একা রেখে আমি কখনোই যেতে পারবো না, তোমার আব্বা মানি তো আমার আব্বা আম্মা, আমি কখনোই তাদেরকে ছেড়ে যেতে পারবো না, তারা আমাকে মারক কারক যাই করুক আমি ওখানেই থাকবো। এইভাবে যেতে আমি দেখতেছি যে তার উপর দিনের পর দিন অত্যাচারটা বেড়ে যাচ্ছে। একদিন আমার ছোটো বোনের সাথে কি নিয়ে জানি ঝগড়া লাগে, ঝগড়া লাগার পরে আমার ছোটো বোন আমার ওয়াইফকে হচ্ছে কি জানি একটা মানে খারাপ কথা বলার পর আমার ছোটো বোন, আমার ওয়াইফ আছে, ওভাবে ও রাগে না রাগার পর ও আমার ছোটো বোনকে একটা ধমক দিয়ে ওই কথা বলে যে হইছো তো মায়ের মতো, মানে ওনাকে এই কথাটা বলে যে হইছো তো মায়ের মতো। এইটা বলার পরেই আমার আম্মা বলতেছে আমার মতো, মানে তখন আমার আম্মা কি করে, আমাদের বাড়িতে একটা লাঠির মতো ছিল, একটা বড় লাঠি, এই লাঠি দিয়ে এসে আমার বুকে ইচ্ছা মতো পিটায়, এমনভাবে পিটায় মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না। আমি পরে আমার এলাকার লোকদের কাছ থেকে শুনতে পাই, মানে এমন পিটায় যে তার প্রস্রাবের রাস্তা দিয়ে পর্যন্ত রক্ত চলে আসে। তখন কিন্তু আমার বউয়ের প্রায় 8 মাস, আমার 8 মাসের বাচ্চা ওর পেটে। যাই হোক, এভাবে এমনবার আমার যে অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার কাছে খবর আসে, তখন আমি তাড়াতাড়ি কুমিল্লাতে যাই। কুমিল্লা হচ্ছে মডার্ন হসপিটালে তাকে রাখে। তো মডার্ন হসপিটালে যাওয়ার পর আমি মানে সবাইকে বলতেছি যে তাকে কেন মারা হলো, সবাইকে জিজ্ঞেস করতেছি। তখন বলতেছে যে এরকম কথা। আমি বলছি মা এই কথা নিয়ে কি তারা মারা যায়? আসলে মার মূল কথা হচ্ছে মা তাকে যেভাবে হোক মেরে কেটে এখান থেকে বিদায় করে দিবে, কারণ মা তার ভাইয়ের মেয়েকে আমাকে বিয়ে করাবে, এটা হচ্ছে মার টার্গেট। তো যাই হোক, এভাবে যেতে কি হলো, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। টানা 1 মাস আমি তাকে হসপিটালে রাখি। 1 মাস হসপিটালে রাখার পরে আমি তাকে কুমিল্লা থেকে আর ওরা রাখে না। কুমিল্লা 1 মাস রাখার পর আমি কোনো উন্নতি পাই না, মানে ওর শরীর আগে যেমন তেমনই থাকে, মানে ওর প্রস্রাবের রাস্তা দিয়ে শুধু রক্ত বের হয়, সমস্যা একটা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়। এরপর আমি কি করি, আমি ওকে সরাসরি ঢাকাতে নিয়ে আসি। ঢাকাতে এনে আমি ওকে ট্রিটমেন্ট করাই, কিন্তু এই পর্যন্ত আমার আব্বার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আমার আব্বা 1 টাকাও আমাকে দেয় না, মানে একটা পয়সা আমাকে দেয় না। আমি নিজে চাকরি করি, বন্ধু বান্ধবদের থেকে ধার ঋণ করে আমি তাকে হচ্ছে ট্রিটমেন্ট করতে তখন ডাক্তাররা বলে যে তার বাচ্চা প্রসবের সময় হয়ে যায়। তো ডাক্তার তখন খুব ক্রিটিক্যালি প্রবলেমে থাকে যে বাচ্চা হইলে আসলে ওকে বাঁচানো যাবে কিনা এটা আসলে বলা যায় না। তো তারপরেও অনেক কষ্টের পরে বাচ্চা যেদিন প্রসব হয়, কিন্তু রাত তখন প্রায় আনুমানিক 2টার মতো বাজে, 2টা বাজে বাচ্চা প্রসব হওয়ার পরে ডাক্তার বেরোয়ার পরে আমি ডাক্তারের সাথে কথা বলেছি কি অবস্থা। তখন ডাক্তার আমাকে বলতেছে যে আপনার ওয়াইফের অবস্থা আগেই খুব খারাপ ছিল, তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু ভাবে আপনার ওয়াইফকে, মানে বাচ্চাকে, আপনার ওয়াইফকে দুজনকে হচ্ছে সেভ করার জন্য, বাট উই আর সরি যে আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাইতে পারছি কিন্তু আপনার বউটাকে বাঁচাতে পারি নাই।
শোনার পর আমার এত কষ্ট হয়, আমার কাছে এত কষ্ট হয় আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি ইচ্ছা মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত আমি করি কি, আমার মাকে ফোন দিই, মাকে সারা রাত কল দেয়, আব্বা আমাকে কল দেয়, তারা কেউ কল রিসিভ করে না। তখন কিন্তু আমার ভাইয়া কুয়েতে। তো সর্বশেষ হচ্ছে আমার মা কলটা রিসিভ করে ফজরের আজানের সময়। মার কাছে কান্নাকাটি করে বলছে, মা ও তো মারা গেছে, এরকম এরকম ঘটনা। তা এতদিন যে ও হসপিটালে ছিল, ঢাকা তো অনেক দিন ছিল, কিন্তু আমার আব্বা আমি একটা বার তাকে দেখতে আসে নাই। এত এত করে বলছে, আমার আব্বা আমি একটা বার আসে নাই। তা আসার পরে আমার আম্মা বলতেছে, যে যাবার সে তো চলেই যাবে, তাকে কি আর ধরে রাখা যায়। আমি তখন একটা কথা বলছিলাম, মা গো আমারও কিন্তু বোন আছে, বোন কিন্তু আমারও আছে, এই কথাটা মনে রাখো। তুমি অন্যের মেয়েটাকে এইভাবে মারলা, আল্লাহ তোমার ছাড়বো না, আল্লাহ তোমার বিচার ঠিকই করবো, তুমি মা দেখে নিও। এভাবে যাওয়ার পরে কি হইলো, যাক সে তো মারা গেল। মারা যাওয়ার পরে আমি ওর লাশটা বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে লাশটা নিয়ে পর মাটি দিলাম। ডিয়ার ভিউয়ার্স, আমি প্রতিটা রাতে ওর আত্মনাদের শব্দ শুনতে পাই। এখনো যখন আমি রাতের বেলায় ঘুমাই, আমি এখনো যখন শুনতে পাই, আমাকে বলে যে হৃদয় আমার পেটটা ব্যথা করে, আমার পেটটা একটু হাত দিয়ে দেখো যে আমার বাবুটা নড়তেছে, বাবুটা কথা বলতেছে। আমি আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যখন বাড়িতে আসি, আমি আমার বাচ্চাটাকে লালন পালন করতে পারি না। হসপিটালে রাখি, কুমিল্লা হসপিটালে রাখি, সরকারি হসপিটালে রেখে অনেক টাকা খরচ যায়। তখন আমার আব্বার অ্যাকাউন্টে টাকা, আমি আমার আব্বারে যত বলছি, আব্বা টাকা দাও, আব্বা আমাকে টাকা পয়সা দেয় না। আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কী করবো, কোথায় যাবো। আমি অনেক চেষ্টা করছি মেয়েটাকে একটুভাবে টাকা পয়সা দিলে, ওরা যদি টাকা পয়সা দিত বাঁচানোর জন্য। আমার মনে আছে আমার বউটা যখন মারা যায়, মানে অপারেশনের জন্য নেওয়া হয়, তখন আমাকে বারবার বলে যে আমার সন্তানটাকে দেখে রেখো, আমার সন্তানটাকে দেখে রেখো, বারবার এটা বলে। আমার আব্বা কোনো রকম টাকা পয়সা আমাকে দেয় না। টাকা পয়সা না দেওয়ার কারণে আমি আমার মেয়েটা ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারি না। আমি যে টাকা বেতন পাই ওটা দিয়ে হয় না, কারণ আমার মেয়ের পিছনে প্রতি মাসে প্রায় 40 থেকে 45 হাজার টাকার মতো যায়। তাকে হসপিটালে রেখে তাকে অনেকভাবে, মানে একটা বক্সের মধ্যে রেখে পালন করতে হয়, কারণ একদম ছোটো বাচ্চা। এভাবে যেতে যেতে ডাক্তার 4 মাস পর্যন্ত অনেক কষ্ট করে আমার মেয়েটাকে বাঁচায় রাখেন। 4 মাস পরে আমার মেয়েটাও মারা যায়। আমার মেয়েটা যখন মারা যায় তখন আমি একদম পাগলের মতো হয়ে যাই, মানে বউটাকে হারালাম, বাচ্চাটাকে হারালাম। তখন আব্বা মা আমাকে প্রেশার দিতেছে যে আমার মামাতো বোনকে বিয়ে করার জন্য। আমি তখন প্রচণ্ড রকম খেপে যাই, একদিন অনেক পরিমাণ রেগে যাই। রেগে আমি বাসায় অনেক টিভি ভাঙি, অনেক ভাঙচুর করার পরে বাসার কেউ আর ভয়ে আমার সাথে কথা বলে না। এভাবে যেতে যেতে আমি একটু পাগলের মতো হয়ে যাই, কারোর সাথে কথা বলি না, সবসময় গম্ভীর হয়ে বসে থাকি, কারোর সাথে কথা বলি না। এদিকে আমার ভাই তো কুয়েতে আছে, উনি মোটামুটি টাকা পয়সা দেয়, আমার আব্বা আম্মা বিন্দাস চলতেছে, আমার খোঁজ খবর আর কেউ নেয় না। যাকে ওই যেতে যেতে প্রায় 3 মাস পরে একদিন হঠাৎ করে থানা থেকে আমাদের বাসায় ফোন আসে। থানা থেকে আমাদের বাসায় ফোন আসে, আমার আব্বার নাম্বারে কল আসে যে আপনার মেয়েকে এরকম এরকম কুমিল্লা আসেন শহরে, মানে সদর থানা থেকে ফোন দেয়। তখন আমরা সবাই মিলে সদর থানায় যাই। যাওয়ার পরে শুনতে পাই যে আমার বড় বোন, মানে আমার ছোটো বোন জামাই কিন্তু ওরা কিন্তু অনুষ্ঠান করে না, চেষ্টা করে বিয়ে করছিল। ছোটো বোন জামাই কিন্তু বিদেশে থাকতো। আমার বড়, মানে আমার ছোট 2টা বোনের জামাই কিন্তু বিদেশ থাকতো। তখন শুনতে পারি যে আমার ছোটো বোন অন্য একটা ছেলের সাথে হোটেলে ধরা খাইছে এবং পুলিশ তাকে ধরে আনছে। আনার পরে ওখানে কুমিল্লার কাগজ সাংবাদিকটা ছিল এবং কুমিল্লার কেবেল টিভি ছিল, কেবেল টিভি ওগুলো ভিডিও করছে, ছবি টবি উঠাইছে এবং এটা পত্রিকায় চলে আসছে। এখন পত্রিকায় আসার পরে এমন অবস্থা হয়েছে যে আমার বোন জামাই ও বিদেশ থেকে আসছে, আসার পরে আমার বোনকে ছেড়ে দেওয়ার পরে আমার বোন আমাদের পরিবারে চলে আসছে। এখন এই ঘটনা নিয়ে বরাপুর জামাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বরাপুর জামাই উনি হচ্ছে সৌদি আরবে থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ইমানদার বাক্তা। এবং ওনার যেই ওনার বাবা হচ্ছে ওই যে এলাকায় বিয়ে দিয়েছি সেই এলাকার গোবিন্দপুরে বিয়ে দিয়েছেন। গোবিন্দপুরে হচ্ছে ওর বাবা কিন্তু গোবিন্দপুর জামে মসজিদের ইমাম, অনেক বড় একজন ইমাম। এখন ওনার বাবাকে সবাই বলতেছে যে এই ঘটনা ওদের এলাকাতে জানাজানি হয়ে গেছে। তখন ওনার বাবা আমার হচ্ছে ভাইয়াকে আমার দুলাভাইকে প্রেশার দেয় যে না, এই বউকে রাখা যাবে না, যার বোন এরকম করছে আমরা সমাজের কাছে মুখ দেখাইতে পারি না। এটা নিয়ে একদিন আমার বোন জামাই, মানে আমার হচ্ছে বোনের শাশুড়ি যখন আমার বোনকে বলেছে তোর বোন এরকম করছে, তুই আর কেমন ভালো হবি, এগুলো নিয়ে আমার বোনের শাশুড়ির সাথে প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর একদিন আমার বোন কী করে, রাগারাগি করে বাড়িতে চলে আসে, আমাদের বাড়িতে আসার পরে আমার বোন আর যায় না। তখন আমার কী করে, আমার বড় দুলাভাই তখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পর আমার বড় দুলাভাই একদিন আমাদের বাড়িতে আসার পরে আমাদের বাড়িতে যখন আমার বড় দুলাভাই আমার বোনকে, আমার বড় আপুকে বলতেছে যে তুই, মানে আমার ছোটো বোনকে, ছোটোটার বড়টাকে বলতেছে যে তুই কেন যাবি না, এখানে এরকম ছোটো বোনের এরকম বদনাম হয়েছে, তুই কি এই বদনামের জন্য বসে আছিস। এটা বলার পরে আমার বোন করে কি, মানে আমাদের পরিবারের সবার সামনে পায়ের জুতা খুলে নিয়ে আমার দুলাভাইরে মারে, এমনভাবে মারে দুলাভাই কান্না করে দেয়। এবং কান্না করে দিয়ে সে ওখান থেকে বেরিয়ে আসে, সাথে সাথে কোর্টে যায়। কোর্টে গিয়ে যত টাকা কাবিন হয় কাবিন অনুসারে আমার বোনকে সে তালাক দিয়ে দেয়। আমার 2টা বোনই ঘরে চলে আসে।
পারিবারিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, ভাইয়া যেই কাজ করে সেই কাজে যে পরিমাণ টাকা পায়, যে পরিমাণ টাকা আমাদেরকে দেয়, এটা দিয়ে আমাদের সংসার কোনোভাবেই চলে না, নুন আনতে বাঁধা পোড়ায়। এখন আমিও আব্বার সাথে রাস্তায় সিএনজি চালাই, আব্বু সিএনজি চালায়, আমিও সিএনজি চালাই। ভাইয়া টাকা পয়সা কী করে ভাইয়া জানে, কারণ ভাইয়া কুয়েতে থাকে, অনেক টাকা পায়। আমরা শুনি মোটামুটি মানুষের কাছে বলে যে মানুষ ভালো টাকা পায়, কিন্তু ভাইয়া একটা টাকাও পরিবারে দেয় না। অন্যদের কাছে শুনতে পাই যে ভাইয়া নাকি নারী নেশা, ভাইয়া বিভিন্ন মেয়েদের কাছে চলে যায়, মাস শেষে বেতন পাইলেই মেয়েদের কাছে চলে যায়, সব টাকা নাকি এইভাবে নষ্ট করে ফেলে, বাড়িতে টাকা পয়সা দেয় না। আচ্ছা, আমার আব্বা আম্মা দুজনেই খুবই অসুস্থ। আমি